প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহর ইচ্ছায় আমরা সবাই অনেক ভালো আছি। আমন্ত্রণ জানাচ্ছি D2K ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠানে। আমি শামীম চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত থেকে। বন্ধুরা, বরাবরের মতোই আমরা বলছি যে D2K ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠানে ডেস্টিনি 2000 লিমিটেড এবং তার 45 লক্ষ ক্রেতা পরিবেশক ও বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের কথা আমরা বলে থাকি এবং ডেস্টিনির সমসাময়িক যে বিষয়গুলো ঘটছে, সামগ্রিক বিষয়গুলো তুলে আনার চেষ্টা করছি আমরা, যেন আমাদের সকল 45 লক্ষ ডিস্ট্রিবিউটর তারা তাদের সঠিক ইনফরমেশনটা পায় এবং সেখান থেকে তারা যেন ইনফরমেশন নিয়ে অন্তত এতটুকু সান্ত্বনা পায়, এতটুকু তাদের কাছে ভালো লাগা কাজ করে। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করছি অথেন্টিক এবং বাস্তবসম্মত এবং সঠিক বিষয়গুলো উপস্থাপন করবার জন্য। বরাবরের মতো আমাদের সাথে দুইজন অতিথি আমাদের সাথে অলরেডি যোগ দিয়েছেন। আমরা প্রথমেই আমাদের অতিথিবৃন্দের সাথে আমরা পরিচয় হব। আমাদের সাথে উপস্থিত আছেন সম্মানিত পিএইচডি জনাব আসাদুজ্জামান দীপু ভাই ঢাকা থেকে, এবং সাথে আছেন সম্মানিত পিএইচডি জনাব মিরন ভাই গাজীপুর থেকে। আমরা আজকে দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি এবং সাথে সাথে আমরা আজকে প্রোগ্রামের আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথম আলোচক হিসেবে আমরা আলোচনা করতে চাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি পিএইচডি জনাব আসাদুজ্জামান দীপু ভাইয়ের কাছে আমরা যাব। দীপু ভাই, গতকাল আমাদের একটি প্রোগ্রাম হয়ে গেছে যেখানে ডেস্টিনি 2000 লিমিটেডের আদালত কর্তৃক নিযুক্ত যেই বোর্ড রয়েছে সেই বোর্ডের বর্তমান চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়ার সাথে আমাদের দীর্ঘ একটা মিটিং হয়েছে। সব কিছু মিলিয়ে আপনি সেই মিটিংয়ে ছিলেন। তো সার্বিকভাবে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই আলোচনা থেকে বা এই প্রোগ্রাম থেকে যে বিষয়গুলো আমরা শুনেছি, সেই আলোকে আসলে সব কিছু মিলিয়ে ডেস্টিনির ভবিষ্যৎটা কি বা ডেস্টিনি কোন দিকে যাচ্ছে, আমি একটু আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি। ধন্যবাদ শামীম চৌধুরী ভাই। সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসাদুজ্জামান দীপু, পিএইচডি, ডেস্টিনি 2000 লিমিটেড এবং ডেস্টিনির সেলস ট্রেনিং সেন্টারের একজন ট্রেনার ছিলাম। সেই সুবাদে ডেস্টিনির ব্যবসাটা করার ক্ষেত্রে আমাকে আমার টিমের বাইরে অনেকের সাথে আমাকে কাজ করতে হয়েছে। বিভিন্ন জায়গায় আমি ট্রেনিং করেছি এবং মানুষের কাছে ডেস্টিনির মার্কেটিং প্ল্যানটাকে চমৎকার অপরচুনিটি হিসেবে বোঝানোর জন্য আমি বিভিন্ন জায়গায় আমার সময় এবং মেধাকে কাজে লাগিয়েছি। তো সেই ধারাবাহিকতার কারণেই আমার কিছু কমিটমেন্ট ডেভেলপ হয়েছে এবং সেই কমিটমেন্টের কারণে আমি এখনো পর্যন্ত ডেস্টিনিতে লেগে আছি। তো আমি গতকালকের মিটিং এর আমার প্রশ্নটা দিয়ে আমি শুরু করতে চাই। শামীম ভাই, যেহেতু গতকালকের আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের আমাদের মাঝখানে যে উনি ওনার বক্তব্য দিয়েছেন সেই বিষয়ে বলি। তো আমি ওনাদেরকে একটা কোশ্চেন করেছিলাম যে বাংলাদেশে ব্যবসায়ী মূলত কারা হয়, অর্থাৎ আপনি যদি ব্যবসা করতে চান বা আপনি যদি ব্যবসায়ী হন, ব্যবসায়ী হওয়ার আগে আপনাকে উদ্যোক্তা হতে হবে। যেমন ধরেন আজকে থেকে আমরা যদি 2025 সাল, আজকে 2025 সাল, 2000 সালের কথা যদি চিন্তা করি, তখন কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেড মাত্র MLM কোম্পানি হিসেবে বাংলাদেশে আত্মপ্রকাশ করে কয়েকজন উদ্যোক্তা পরিচালক, আমরা যাদেরকে বলি উদ্যোক্তা পরিচালক। আমাদের অত্যন্ত পরিতাপ এবং দুঃখের বিষয় হচ্ছে আজকে 25 বছর এসে ডেস্টিনি যে জায়গাটায় থাকার কথা ছিল, যেখানে আমরা নিজেদেরকে 12-12-12-তে যে আমরা যে ডিক্লেয়ার করেছিলাম বাংলাদেশকে বেকার মুক্ত করার, সেটাও যদি আমরা করতে পারতাম, তাহলে আজকে 2025 সালে এসে আমাদেরকে কিন্তু আজকে অন্যরকম একটা বাংলাদেশ আমরা হয়তো দেখতে পেতাম। তো সেই জায়গাটায় আমাদের একটা হতাশা এবং একটা ব্যর্থতা, একটা অসম্পূর্ণতার জায়গা থেকে যায় যে ওই উদ্যোক্তা পরিচালকরা কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডের 2012 সালের পরে গিয়ে আর কন্টিনিউ করতে পারে না। তো বিভিন্ন চড়াই উতরে পার হওয়ার পরে ডেস্টিনি যে 2022 সালের যে 173-এর রায়ের মাধ্যমে বোর্ড গঠন হলো, আমি সেই বোর্ডকে বলতেছিলাম গতকালকে যে আপনারা যারা বোর্ড হয়ে আসছেন, মাননীয় আদালত আপনাদেরকে নিয়োগ দিয়েছেন ডেস্টিনি 2000 লিমিটেডের কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ করানোর জন্য। তার ভিতরে 1 নম্বরে ছিলেন হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসাটা চালু করার জন্য। এখন এই যে রায়টা হলো, এই রায়টার প্রেক্ষাপট আমরা নিশ্চয়ই জানি। আমি অল্পতে একটু বলে যাই এই রায়টা কেন হয়েছিল। কারণ তলবি সভায় যখন আমাদের মাননীয় চেয়ারম্যান অর্থাৎ প্রতিষ্ঠাতা পরিচালক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন যখন রফিকুল আমিন স্যারের সাথে একটা দ্বন্দ্বে ছিলেন বা তাদের ভিতরে একটা মনোমালিন্য ছিল,
দুইটা গ্রুপ হয়ে গেছিল, তখন কিন্তু রফিকুল আমিন স্যারের জেলের ভিতরে বসে যে এই যে টাকা উঠানো, শেয়ার বিক্রি, টিটু অ্যাসোসিয়েটের যে বিভিন্ন নেককারজনক কাজ করছে, সেই কাজগুলোর প্রতিবাদ হিসেবে আমাদের চেয়ারম্যান স্যার তখন বলছিলেন যে ডেস্টিনিকে চালু করার মাধ্যমেই আমাদের এই ব্যবসাটাকে আবার পুনরুজ্জীবিত করতে হবে। তো সেই 2018 সালের গঠিত তলবি সভার মাধ্যমে আমরা যখন নতুন বোর্ড গঠন হয়, তখন কিন্তু এই বাহিরের বোর্ড ছিলেন না, পরিচালক বাহিরের এই যে আদালত কর্তৃক ছিলেন না, পরিচালকরা ছিলেন না, তখন ডেস্টিনি শেয়ার হোল্ডাররাই কিন্তু এই ব্যবসাটা পরিচালনা করার জন্য দায়িত্ব নিয়েছিলেন। এবং এখানে একটা মজার ব্যাপার, সিরাজুল মনির ভাইয়ের একটা বক্তব্যে আমি দেখেছিলাম, উনি বলতেছে যে আমরা নিজেরাই যাতে ব্যবসাটা চালু করতে পারি, এই জন্য আমার মাধ্যমে রফিকুল আমিন স্যার যাতে ডেস্টিনি শেয়ার হোল্ডাররা ব্যবসাটা চালাতে পারে, এই জন্য হাইকোর্টে উনি একটা আপিল করছে, যে বোর্ডের বিরুদ্ধে উনি আপিল করছে। আসলে এটা কিন্তু ছিল ওই বোর্ডের বিরুদ্ধে, যে বোর্ডটা আমাদের শেয়ার হোল্ডারদের দিয়েছিল। তো ফলে যেটা হচ্ছে যে তখন যখন এই শেয়ার হোল্ডার, যখন এই পরিচালকরা ব্যবসাটা পরিচালনা করতে যাচ্ছিলেন, তখন কিন্তু রফিকুল আমিন স্যার এই পরিচালকদেরকে আটকে দেওয়ার জন্য উনি আপিল করছে হাইকোর্টে। তো রিট করার কারণে সেখানে দেখলো যে বিচারপতি মহোদয় দেখলেন যে এই ডেস্টিনি একদল চাচ্ছে চালু করতে, একদল চাচ্ছে ডেস্টিনিকে বন্ধ করতে। তো ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে দুই পক্ষকে তারা একত্রিত করে এই দুই পক্ষ থেকে 13 জন ব্যক্তিকে নিলেন, আর হচ্ছে বোর্ড থেকে হাইকোর্ট থেকে ইন্ডিপেন্ডেন্ট দিলেন 6 জনকে। তো এই যে 6 জন আর এই যে 13 জন, টোটাল হচ্ছে 19 জন ব্যক্তি ডেস্টিনি চালু করতে আসছেন। এখানে কিন্তু এই ব্যবসাটা চালু করার জন্য ব্যবসায়ী ছিলেন মাত্র ডেস্টিনি 2000 লিমিটেড 13 জন, আর বাকি যারা তারা বিভিন্ন পেশাজীবী সংগঠন থেকে আসছে। তো আমি যেটা বলতেছিলাম যে ব্যবসায়ীদের হাতে যদি ব্যবসা না থাকে, তখন কিন্তু সেটা ব্যবসা হিসেবে আত্মপ্রকাশ হয় না। তো আমি গতকালকে চেয়ারম্যান স্যারের যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে আমি গতানুগতিক বক্তব্যটাই আমি দেখেছি, সেখানে তার ব্যবসায়িক বক্তব্যটা আমি এখানে দেখতে পাই না। তো এটাই হচ্ছে আমার মূল্যায়ন গতকালকের মিটিং এর আলোচনা, যে নরমালি যে কথাগুলো উনি আগেও আমাদের সাথে মিটিং করছেন, সেই মিটিং এর একটা বই প্রকাশ আসছে, এবং সেখানে তার কিছু সীমাবদ্ধতার কথা তিনি তুলে ধরেছেন, তার ব্যক্তিগত কিছু স্বাস্থ্য সমস্যা আছে সেই কথাগুলো তিনি তুলে ধরেছেন, এবং তার পক্ষে যে ব্যবসাটা আসলে কন্টিনিউ করা সম্ভব না, এটা কিন্তু উনি ওনার বক্তব্যের ভিতরে একটা পর্যায়ে গিয়ে বলছেন যে আমি 90 দিনের ভিতরে এই ব্যবসাটাকে ডেস্টিনির শেয়ার হোল্ডারদেরকে যাতে অপারেট করতে পারে সেই বিষয়টা উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তার মানে হচ্ছে ওনার বক্তব্যের ভিতরে আমরা ওরকম আহামরি ব্যবসাটাকে আমরা ব্যবসা খুঁজে পাইনি ওনার বক্তব্যের মধ্যে। আমিও যেটা দেখেছি, আমি ছিলাম তো, ব্যবসা খুঁজে পাইনি। উনি ওনার জায়গা থেকে উনি যতটুকু বুঝে শুধু ওইটাই শুধু উনি বর্ণনা করে গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, আসলে মাল্টি লেভেল মার্কেটিং বা ডেস্টিনির যে একটা ব্যবসার একটা ধরন, আমার মনে হয় সেই জিনিসটা ওনার মধ্যে কাজ করে না। যাও, উনি যেহেতু এখন বোর্ডের প্রধান, এখন নির্বাহী ক্ষমতার অধিকারী তিনি, তো সেই ক্ষেত্রে আমি একটু মিরম ভাইকে প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে বর্তমান যে বোর্ডটা আছে সব কিছু মিলিয়ে এটা ডেস্টিনির ব্যবসাটা আসলে কতটুকু তারা বোঝে, বা এটা কি আসলে ডেস্টিনির ব্যবসাটা পরিচালনা করার মতো তাদের মধ্যে সেই উপযুক্ততা আছে কিনা, আমি একটু মিরম ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। মিরম ভাই, গতকালকে প্রোগ্রামে ছিলেন আপনি, প্লিজ আপনি একটু আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাইকে, স্বামী ভাইকে আমাকে কথা বলতে দেওয়ার জন্য বা সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি মূল আলোচনা যাওয়ার আগে ছোট্ট একটা উদাহরণ দিতে চাচ্ছি, যদিও উদাহরণটা একটা পলিটিক্যাল উদাহরণ, তারপর বা একটা বাস্তব উদাহরণ। সেটা হচ্ছে, আমি গাজীপুর থাকি। গাজীপুরের আমাদের একজন মেয়র ছিলেন, যদিও উনি মারা গেছেন, বিএনপি সমর্থিত মেয়র আমাদের মান্নান স্যার। তো আমি তখন গাজীপুর কোর্টে প্র্যাকটিস করি, আইন পেশায় প্র্যাকটিস করছিলাম। সেই সময় ওনার বিভিন্ন মামলায় আসা যাওয়া দেখছি। তো ওই সময় উনি মেয়র হন ঠিকই গাজীপুর সিটি কর্পোরেশনের, বাট পুরো ওভারঅল দেশের ক্ষমতায় ছিল কিন্তু আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সরকার। তো আমি স্যারের সঙ্গে অনেকবারই কথা বলার সুযোগ পাইছি। স্যারকে একবার প্রশ্ন করলাম যে স্যার, আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন তো অনেক কাজ, তা আপনি এই কাজগুলো কখন কিভাবে করবেন? আপনাদের মামলা মোকদ্দমা সামাল দিতেই চলে যাচ্ছে। তো উনি আমাকে একটা কথা বলছিল যে দেখো বাবা, আমি এই কাজে আসছি, আমি মেয়র, বাট মূল ক্ষমতা কিন্তু আওয়ামী লীগ। অর্থাৎ আমার কোনো বাজেট বা আমার কোনো আবদার বা আমার কোনো লিখিত পিটিশন তারা অ্যাকসেপ্ট করে না। তারা হয়তো উপর থেকে বলে একটা জিনিস, আর আমাকে সবসময় মামলা মোকদ্দমা, জেল, কোর্ট কাচারি এগুলো নিয়ে রাখে। তো আমি কথাটা কেন বললাম, যে মূল ক্ষমতায় যদি থাকে আওয়ামী লীগ,
ছোট ছোট যে পদগুলা বিভিন্ন ডিস্ট্রিক্টের বা বিভিন্ন সিটি কর্পোরেশনের, তারা যদি হয় আদার্স কোন দল, অপোজিশন দলের, তাহলে সেই মেয়রের বা সেই দলনেতার কিছুই করা থাকে না, কারণ মূল ক্ষমতা যেহেতু আরেক দল, এক দল। তো এখানে আমি কথাটা বললাম, একটা প্রাসঙ্গিকতা আছে, সেটা হচ্ছে যে আমাদের যে বর্তমান বোর্ড চেয়ারম্যান আদালত কর্তৃক অ্যাপয়েন্টেড যিনি আছেন, ওনার কথায় কালকে আমি যদি বলেন যে একটা বিন্দু পরিমাণ মোটিভেটেড আমি না, আমি একটা বিন্দু পরিমাণও মোটিভেটেড না। এবং আমি কালকে কথা বলতে গিয়ে একটু ইমোশনাল হয়ে পড়ছিলাম। তো আমি আমার বাস্তবতাটাকে বলার চেষ্টা করছি। আসলে আমি ওই সময়টা বাজারে ছিলাম, মানে ইমোশনটাকে কন্ট্রোল করে কথা বলাটা খুব টাফ ছিল, কারণ বাজারের ভিতরে অনেকে তাকায় ছিল যে ছেলেটা হঠাৎ করে মোবাইল নিয়ে বসে বসে কাঁদতেছে কেন। আমি তো বসে বসে, যেহেতু অডিওতে ছিল, বসে বসে একটা মাঠে বসে কাঁদতেছিলাম বাজারের সাইডে। তো অনেক লোক ভিড় করে ফেলছে যে কোনো একটা প্রবলেম হয়েছে কিনা। তা আমি দেখলাম যে আমার এই কান্না মানে তার হৃদয়ের বিন্দু পরিমাণও টাচ করে নাই। তার পরবর্তী বক্তব্যগুলো আমি বুঝতে পারছি। যখন আমাদের একজন ডায়মন্ড তাকে ওয়ান কাইন্ড অফ থ্রেট করলো যে যদি আপনি অপারগ হন আপনি ছেড়ে দেন, দেখলাম এটাও তার ভিতর কোনো সেই ফিলিংস নাই, মানে দিলাম ছেড়ে, মানে তার আচরণ ছিল দিলাম ছেড়ে। অর্থাৎ তার প্রত্যেকটা বক্তব্যগুলো ছিল সমসাময়িক ঘটনাগুলো নিয়ে, অর্থাৎ উনি একটা দায়িত্বে আছেন, বাট সেই দায়িত্বের মূল দায়িত্বে যারা বা মূল হর্তাকর্তা যারা, তাদের পক্ষ থেকে সে নিষেধাজ্ঞা পায়, যার কারণে উনি কিছুই করতে পারে না অথবা চান না। যেমন একটা হয় উনি করতে চান না, নতুবা উনি করতে পারেন না, এটা হলো দুইটা। আর সেকেন্ডলি হলো, আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিয়ে বলি, সেটা হলো একটা বাচ্চা বা একটা শিশু তার মার কাছে যতটা ভালোবাসা, স্নেহ, মমতা পাবে বা যত্ন পাবে, সেই বাচ্চাকে যদি আপনি একটা বেবি কেয়ারে রেখে আসেন, যত হাই কোয়ালিটি বেবি কেয়ারে হোক না কেন, যত হাই কোয়ালিটি, হয়তো মায়ের থেকে মা হয়তো তাকে ডাল ভাত খাওয়াবে, আর ওই বেবি কেয়ারে হয়তো তারা পোলা মাংস খাওয়াবে, তারপরেও যত্ন কিন্তু মায়ের মতো হবে না। তো আমি দেখছি এই মানে আদালত কর্তৃক অ্যাপয়েন্টেড যে বোর্ডের যারা আছেন, বিশেষ 6 জনের কথা বলা হচ্ছে, এই 6 জন তারা কিন্তু আসলে তাদের কাছে আমরা সন্তান তুল্য না, আমরা পালক, অ্যাডপ্ট শিশু আমরা তার কাছে। আর অ্যাডপ্ট শিশু বা ডেস্টিনি তাদের কাছে অ্যাডপ্ট নেওয়া, সোজা কথা। অর্থাৎ সরকারিভাবে বা আদালত কর্তৃক তাদেরকে একটা চাকরি দেওয়া হয়েছে, একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আর আমাদের বাংলাদেশের দায়িত্বগুলো আমরা খুব ভালো করেই জানি, যে বিশেষ করে গভর্নমেন্ট পর্যায় থেকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, সেই কাজ কতটুকু হয়, কতটুকু গতি থাকে, কতটুকু সঠিকভাবে হয়, কতটুকু মানে বেহাল দশায় থাকে, এটা আমরা জানি, বিশেষ করে বাংলাদেশের সরকারি কাজগুলোতে। তাহলে এখানে আদালত কর্তৃক যখন তাদেরকে ডিউটি দিচ্ছে, আদালত কিন্তু, আমি মাননীয় আদালতকে সম্মান রেখেই বলতেছি, যে আদালত হয়তো একটা অর্ডার দিচ্ছেন, আপনি পরবর্তী কি আপনি কি ফলো আপ দিচ্ছেন, যে আমি যে একটা অর্ডার দিলাম বা একটা রায় দিলাম, এই রায় অনুযায়ী যাদেরকে আমি দায়িত্ব দিলাম তাদেরকে আদৌ এই দায়িত্বটা পালন করতেছে কিনা, এটার উপর কি আপনার কোনো কমিটি আছে বা এটার কোনো তদন্ত কমিটি, যে ঠিক আছে আমি তো এত তারিখে একটা আদেশ জারি করছি যে ডেস্টিনি 2000 লিমিটেড তোমার পরিচালনার জন্য এই কাজগুলো তোমাদেরকে করতে হবে, তোমাদেরকে দায়িত্ব পাঠানো হলো, সে কি ফলো আপ করতেছে কিনা আদালত? কখনোই না। তার মানে একটা দায়িত্ব দেওয়ার শেষ, যেমন দায়িত্ব পাইছে তারাও আবার দায়িত্বহীনতার মতো, নাম্বার 1। নাম্বার 2, যেহেতু এখানে বলতে দ্বিধা নাই, বর্তমান বোর্ড চেয়ারম্যান যিনি আছেন উনি যতটুকু জানতে পারছি আমি, যিনি একজন আওয়ামী লীগের লোক ছিলেন, আওয়ামী লীগের ভালো একজন সাপোর্টার বা কোন একটা পদে বা কোন একটা কিছু ছিলেন হয়তো, যার কারণে উনি কিন্তু দেশ ছাড়া। অর্থাৎ আমার ডেস্টিনি বাংলাদেশে পড়ে আসে যে প্রতিষ্ঠান, এখানে প্রত্যেকটা কার্যক্রমই কিন্তু বাংলাদেশ কেন্দ্রিক। আপনি আদালতে যাবেন বাংলাদেশের আদালত, আপনি থানায় যাবেন বাংলাদেশের থানায়, আপনি ডিস্ট্রিবিউটরের কাছে যাবেন বাংলাদেশের ডিস্ট্রিবিউটর, আপনি কোনো প্রোডাক্ট চালু করবেন বাংলাদেশে, আপনি আমাদের সফটওয়্যার চালু করবেন এটাও বাংলাদেশে। কিন্তু উনি আছেন বিদেশে, তো উনি বিদেশে থেকে কি করতে পারে? আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা ফলো আপ গুলোর কথা যদি মনে করে দেখি, যে আমরা এই যে যারা এখানে পিএইচডি আসছি বা পিএইচডি হয়েছি, আমাদের কিন্তু ট্রেনিং এ একটা কথা বলতো এবং আমরাও ট্রেনিং এ একটা কথা বলতাম, সেটা কি, আপনি যদি আপনার গেস্টকে যদি কখনো মোবাইলে ফলো আপ দেন, তাহলে এই ফলো আপটা কখনো ফলপ্রসূ হয় না। তো উনি আমাদের সঙ্গে জুম মিটিং করুক, মেসেঞ্জারে মিটিং করুক, কি হোয়াটসঅ্যাপে কথা বলুক, কোনো কাজ হবে না। ওনাকে সশরীরে থাকতে পারলে কাজে লাগতো, অর্থাৎ সশরীরে না আসা পর্যন্ত কোনো কাজ হবে না। আমি মনে করি কালকের যে মিটিংটা হয়েছে, এই মিটিংটা কিছুই হয় নাই, সামথিং হয়তো কেউ কেউ মোটিভেশন পেতে পারে, আমি মোটেও মোটিভেটেড না এখানে, এবং মোটেও এখানে আশার বাণী আমি পাই নাই, একেবারে আশার বাণী আমি পাই নাই। আমার এই বক্তব্য যদি কখনো আদালতের কর্তৃক যে চেয়ারম্যান, উনি যদি আমার এই কথাগুলো শুনতে পান, তাকে আমি আবারও কোশ্চেন করব। আমি তাকে যদি কোশ্চেন করছিলাম, আজকে আপনার এখানেও এই কথাগুলো একই কথা উচ্চারণ করে বলতেছি, যে আজকে কতটা ভয়ঙ্কর দিন পার করতেছি সেটা আমি জানি, আমার আল্লাহ জানে।
কতটা খারাপ পর্যায়ে দিনকাল পার করতেছি। মানে অভাবে কতটা খারাপ হলে আমি কি বলবো এখন, আমি গাড়িতে হেল্পারি করছি, আমি রাস্তায় বসে গ্রামীণ ফোনের সিম বিক্রি করছি টুল নিয়ে, বসে বসে ছাতা টুল নিয়ে, আমি মুড়ি বিক্রি করছি, আমি একটা ফুচকার দোকান দিচ্ছিলাম, আমি বর্তমানে একটা ক্যান্টিনে সমোসা সিঙ্গারা বিক্রি করি। যদি প্রশ্ন করেন যে মিমন আপনি তো শিক্ষিত, তাহলে আপনি অন্য কি চাকরি পান নাই? হ্যাঁ পেতাম, বাট আমার চাকরি পাওয়ার যে গোল্ডেন টাইমটা ছিল সেই টাইমটা পুরোটাই ছিল ডেস্টিনি 2000 লিমিটেড জুড়ে। আমি কিছুই করতে পারিনি। এখন আমার বয়স মোর দেন 45 বছর 7 মাস চলতেছে। তার মানে আমার মতো একজন এই মানে মাজা ভাঙা লোকরে নিশ্চয়ই কেউ চাকরি দিবে না, কেউ চাকরি দিবে না। তাহলে আমি এখন একটা না পারতেছি চাকরি করতে, আমার পুঁজিপাট্টা তেমন কোনো কিছুই নাই। বাবা ছোটখাটো একটা চাকরি করতেন, রিটায়ার করছে, যতটুকু পান উনি ওনার সংসার চলে, ওনার নিজে চলে। তাহলে আমি ওনার কাছ থেকে হাত পাততে পারি না। আত্মীয় স্বজনের কাছে যতটুকু নেওয়ার ছিল চেয়ে চিনতে বেশ চলছি, মিথ্যা বলবো না। তারা হেল্প করছে কম বেশি, হয়তো প্রয়োজনের থেকে অনেক কম পাইছি, বাট করছে তারা হেল্প। কিন্তু ওই একই লোকের কাছে আমার চাচা, আমার ফুপু, আমার খালা বা যারা আছেন তাদের কাছে কতবার টাকা চাওয়া যায়, পারতেছি না। অর্থাৎ এতটা কষ্টে দিনাতিপাত করতেছি। আর একটা বিশ্বাস ছিল যে রফিকুল আমিন উনি জেলখানা ছিল, এটা ছিল একটা সান্ত্বনা যে ডেস্টিনি ডিস্ট্রিবিউটর কেউ কিছু বলে ভাই একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, এই তো হয়ে যাবে, এই তো হয়ে যাবে, স্যার বেরোলেই হয়ে যাবে। সেটা যখন পুরোটাই মানে গণেশ পাল্টে গেছে, তখন এখন কিন্তু একটা ভয়ঙ্কর দিন পার করতেছি। আগেরটা ছিল একরকম, এখন ভিন্ন, ডিফারেন্ট সিন, পুরো ডিফারেন্ট। যে ভাই বলছিলেন রফিকুল আমিন বের হলে সব আন্ধার হবে, কোথায় সেটা? এটা একটা জিনিস। এতদিন আমরা একটা আশার বাণী নিয়ে জেগেছিলাম বা বেঁচেছিলাম যে না আমিন স্যার বের হইলেই আমরা বোধহয় সমাধান হয়ে যাবে। সেই অর্থাৎ এতটা পরিমাণ ফ্রাস্ট্রেটেড বা ডিপ্রেশনে চলে যায়নি বা নেশার জগতে চলে যায় নাই। আই থিঙ্ক এটা আমাদের গুড লাক। আমাদের এতটা ডিপ্রেশন চলে যাওয়ার কথা ছিল। এটা কিন্তু একটা দুটা দিন না, একটা যুগ, 12টা বছর আমূল পরিবর্তন হয়ে যায় পৃথিবীতে, হয়ে গেছে এই 12 বছরে। তাহলে আমরা তার কাছে কি এক্সপেকটেশন করলাম আর কি পাইলাম? কিছুই পাচ্ছি না। তো আমি গতকালকে চেয়ারম্যান সাহেবের বক্তব্য শুনে আমি কেন নিরাশ, কারণ ওনার ভিতরে কোনো কোনো কর্মর কথা ছিল না। অর্থাৎ বিগত দিনে কি ঘটছে, কি ঘটতে যাচ্ছে, এগুলো নিয়ে উনি কথা বলছে। উনি কিন্তু বলে নাই যে ডেস্টিনি 2000 লিমিটেড চালু করবো, এই বিষয়ে তার কোনো প্রসঙ্গ ছিল না। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম গতকালকের চেয়ারম্যান সাহেবের যে বক্তব্য, সেখানে একটা জিনিস আমি আপনাকে বলি, ইনফরমেশন বলি, যে আমরা 25শে মার্চ 2025 তারিখের যে আবেদনটা করেছিলাম আরজিসিতে, সেই আবেদনটা কিন্তু আমাদেরকে তারা রিজেক্ট করে দিছে। মানে তারা সেটা কি করছে, আমাদেরকে তারা ফেরত দিছে, যে ওই আবেদনটা অ্যাকসেপ্টেবল না, তারা গ্রহণ করে নাই। কারণ কি? কারণ হিসেবে বলছে যে 2013 সালে যখন ডেস্টিনি 2000 লিমিটেড এর কারণে বাংলাদেশ সরকার তৎকালীন সময়ে একটা আইন প্রণয়ন করছে, 2013 সালের মাল্টি লেভেল নিয়ন্ত্রণ আইন 2013। ওই সময় কিন্তু ডেস্টিনি কর্তৃপক্ষ বাংলাদেশে ব্যবসা করার জন্য লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন, এবং সেই আবেদনটা পরবর্তীতে শুনানির জন্য হাইকোর্টে কিন্তু সেই ফাইল তলব করা হয়েছিল। রফিকুল আমিন স্যারের মামলার কারণে, মামলার রেফারেন্স হিসেবে সেই তথ্য কিন্তু সেই ফাইল সেখানে তারা তলব করেছিলেন। সেই ফাইলটা এখনো সেই কোর্টে আছে। তো যে কারণে দেখেন, সেই কোর্ট থেকে ফাইলটা আরজিসিতে আনার জন্য আরজিসি কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেড কর্তৃপক্ষকে এই যে বর্তমান বোর্ড, এই বোর্ড পরিচালকদেরকে লিখছে যে আপনারা আমাদেরকে সেই 13 সালের ফাইলটা আমাদেরকে আপনারা নিয়ে আসা দেন। সেই কাজটা, যে কাজটা মনে করেন একটা ফাইল কোর্ট থেকে উঠায় সেটা আবার আরজিসিতে জমা দিতে হবে 13 সালের ফাইলটা, সেটা তারা করতে পারে না বিধায় 1 মাসের মধ্যে সেই ফাইলটা তারা জমা দিতে পারে না বিধায় সেটা কিন্তু এই 25 তারিখে আপনার কি হয়ে গেল, সেটা কিন্তু আমাদের এই আবেদনটা রিজেক্ট হয়ে গেল ডিউ টু আমরা সেই 13 সালের ফাইলটা আমরা আরজিসিতে জমা দিতে পারি না। আপনি চিন্তা করতে পারেন আমাদের পরিচালকরা কতটুকু ডেডিকেশন নিয়ে কাজ করে, কতটুকু ডেস্টিনি নিয়ে কাজ করে। ভাই 45 লক্ষ মানুষের কর্মসংস্থান তো দূরের কথা, আপনি ওই কথা বলেন একটা স্পর্শম আপনি নোয়াইতে পারতেছেন না, আপনি মানুষকে কিভাবে আপনি পরাজিত করবেন? আপনি যদি আপনার কারোর ভিতরে যদি এটুকু বোঝার ক্ষমতা থাকে যে একটা কাগজ আপনি হাইকোর্ট থেকে তুলে আপনি জমা দেবেন আরজিসিতে, সেটা আপনি করতে পারলেন না, আপনি তার এই মানুষকে কিভাবে আপনি কর্মসংস্থান ফেরত দিবেন, কিভাবে মানুষকে আপনি এই ট্রি প্লান্টেশনের বিনিয়োগ ফেরত দিবেন, কিভাবে আপনি ব্যবসা, আপনার কি হিম্মত আছে ডেস্টিনি রফিকুল আমিনের বিপক্ষে গিয়ে আপনি ব্যবসাটা চালু করতে পারবেন? আমার তো কাছে মনে হয় না যে এই সাহসটুকু এই বর্তমান বোর্ড পরিচালকদের আছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ব্যক্তি যেটা জানে না তাকে দিয়ে সেটা করানোর যে ব্যবস্থা সেটা হয়েছে আর কি আমাদের ক্ষেত্রে।
তো এখন আপনি বলেন এই যে বিষয়গুলো ঘটছে, এই যে আজকে এই সুযোগটা তারা নিচ্ছে, এত কিছুর এই সুযোগটা নেওয়ার পিছনে মূল নায়ককে? এখন এটা বলতে গেলেই বলে আমরা সমালোচনা করছি, আমরা ওনাকে শুধু ওনার বিরুদ্ধে খারাপ কথা বলছি। এখন ব্যাপারটা কিন্তু বলতে গেলে এটাই হয়, আলটিমেটলি কিন্তু ঘটনা তো এটাই ঘটছে, তাই না? ব্যাপারটা কিন্তু এটাই ঘটেছে যে আমরা সব কিছু সুন্দরভাবে আগাচ্ছিলাম, সব কিছু মিলিয়ে দেখেন সেখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কি, যে মার্কেটিং প্ল্যান। বর্তমান যুগে যুগোপযোগী একটা মার্কেটিং প্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য। সেই ক্ষেত্রে বর্তমান বোর্ড যে মার্কেটিং প্ল্যানটিকে অ্যাপ্রুভ করলো এবং সেটা বুঝতেও খুব সহজ ছিল এবং আধুনিক ছিল যতটুকু আমি দেখেছি। প্রথম যখন আশরাফুল আমিন ভাই যখন মার্কেটিং প্ল্যানটা শেয়ার করে, তখন আমি কিন্তু 2 থেকে 3 বার দেখার পরে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছি। কিন্তু আমার কাছে অবাক লাগলো যখন শুনলাম আমাদের এমডি স্যারকে প্রোগ্রামের মাধ্যমে আশরাফুল আমিন ভাই 3-4 বার দেখানো হয়েছে, 3-4 বার ব্যাখ্যা করে বোঝানো হয়েছে, তারপরেও আমাদের এমডি স্যার বলেছেন 10% উনি বুঝেছেন। কি অদ্ভুত একটা ব্যাপার। তাহলে এখন এই যে যুগোপযোগী যে একটা মার্কেটিং প্ল্যান, এটাকে নিয়ে আমাদের এমডি স্যারের এত অ্যালার্জি কেন? আমি এই বিষয়ে একটু শুনতে চাই। মিরম ভাই একটু বলবেন নাকি দিবু ভাই বলবেন, কে বলবেন? আচ্ছা, আমি বলি একটু জিনিস বলি। এটা মিরন ভাই আমি বলি, বলেন। যে কথাটা এখানে আসছে, আসলে অ্যালার্জি রফিকুল আমিন স্যারের শুধু মার্কেটিং প্ল্যান না, এটার বাহিরেও যতগুলো বিষয় আছে। অর্থাৎ যদি আপনি এরকম হয় যে আপনি এমন একটা জায়গায় বসবাস করে আসছেন কিছুদিন আগে, বা আপনি একটা সময় ধরেন একটা জায়গায় আপনি থেকে আসেন, সেই জায়গাটা আপনি বিভিন্ন জায়গায় আপনি কি করছেন, ক্ষতিগ্রস্ত করছেন, ড্যামেজ করছেন ওই বাড়িটায়। আপনি বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা মানে ওখানে আপনি ডিস্ট্রয় করে রাখছেন। এখন সেই বাড়িতে যদি অন্য কেউ থাকতে আসে, তখন কিন্তু সেই ক্ষতিগুলো, সেই ড্যামেজগুলো কিন্তু তাদের চোখে আসবে এবং তারা সেটা কিন্তু ফাইন্ড আউট করবে যে এই জায়গাগুলোতে ড্যামেজ হয়েছে। আমাদের বর্তমান বোর্ডের যে নির্দেশনা দেয়া আছে, সেখানে কিন্তু বলা আছে যে আপনি পুরনো আগের যারা পরিচালক ছিলেন, যারা আগের এই ব্যবসাটা পরিচালনা করছেন, তাদের অডিটের মাধ্যমে তাদের ফাইন্ডিংস করা, তাদের কোথায় কোথায় তারা ত্রুটি করছে ব্যবসাটা চালাতে গিয়ে। আপনি শুধু মনে করেন না ডেস্টিনি 2000 লিমিটেড শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে রফিকুল আমিন স্যার বা যারা তখনকার সময় পরিচালক ছিলেন তাদেরকে ধরছে। এটা বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইনফরমেশন ছিল, এনএসআই এর ছিল, তারপর হচ্ছে এনবিআর এর ছিল, বিভিন্ন রাষ্ট্র গোয়েন্দা সংস্থার কিন্তু তথ্য ভিত্তিতে কিন্তু রফিকুল আমিন স্যার এবং তাদের তৎকালীন সময় ডেস্টিনির বিরুদ্ধে কিন্তু তখনকার অ্যাকশন নেওয়া হয়েছে। তো সেখানে অনেকগুলো বিষয় আছে, যেমন ধরেন কম টাকার জিনিস বেশি টাকা দেখে ক্রয় করা হয়েছে। তারপর হচ্ছে আপনি রুগ্ন শিল্পগুলোকে ক্রয় করা হয়েছে এবং অনেক জায়গাতে মানে ক্রয় করার বাবদ আমরা যেটাকে বায়না বলি, বায়না বাবদ টাকা দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয়ের বাবদ বায়না টাকা দেওয়া হয়েছে। এখন ধরেন সেই বায়না টাকা পরবর্তীতে যখন যেহেতু ডেস্টিনি ম্যানেজমেন্ট ছিল না, সেই বায়না টাকা কোথায় গেছে? সেই বায়না টাকা কিন্তু জেলখানায় ফেরত নিছে। এখন আপনি যখনই দেখবেন যে ভাউচারে আপনার খরচ আছে 50 কোটি টাকা, কোনো একটা পার্সেসের এগেনস্টে 50 কোটি টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে, যখন এটা অডিট করা হবে তখন সেই অ্যাডভান্সের টাকাটা কোথায় গিয়েছিল, সেই টাকাটা কি আসলে সেই পার্টির কাছে এখনো পায় কিনা বা আছে কিনা, সেগুলো কিন্তু তখন চলে আসবে। যখনই চলে আসবে তখন আবার কিন্তু একই ব্যক্তির কাছে কিন্তু আপনাকে আবার তাকে দোষী সাব্যস্ত করা হবে। তার মানে হচ্ছে যে ঘুরে ফিরে আপনি যেদিকে আপনি যেতে চাইবেন ওদিকে আপনাকে আটকানো হবে। এখন এই যে দেখেন মাল্টিপারপাসের যে পুতুল কমিটি বলবো আমি এটাকে, যে এই যে ননির পুতুলরা এখন বসছে, তারা কিন্তু চাইলে এটা ফাংশন করতে পারবে না। কারণ কি, এটা ফাংশন করতে গেলেই রফিকুল আমিন সাহেবের বিভিন্ন রকমের বিষয়গুলো এখানে ফুটে আসবে। তো সেগুলো তো যাতে ওপেন না হয়, সেই ওপেন না হওয়ার জন্য কিন্তু এখানে তারা বসছে, সিটগুলো দখল করে রাখছে। আপনি দেখেন 2 সপ্তাহ আগে আমরা দেখলাম অডিট নিয়োগের জন্য তারা একটা পত্রিকায় বিজ্ঞাপন দিছে। বাংলাদেশে অডিট করার মতো ফার্ম আপনি কতগুলো চান, অভাব নাই রিপুটেড ফার্মগুলো, অথচ আপনি তাদেরকে খুঁজে পাচ্ছেন না। মানে বিজ্ঞাপনের পর বিজ্ঞাপন দিতে হচ্ছে ডেস্টিনি অডিট করার জন্য, আপনি লোক পাচ্ছেন না। এগুলো হচ্ছে একটা নাটক ভাই, এটা সাজানো একটা পরিকল্পনা, একটা নাটক, আর কিছুই না। এখানে যে ব্যাপারটা, হ্যাঁ এগুলো এই বিষয়গুলো তো অহরহ হচ্ছে, আপনি যেটা বলছেন এটা ঠিক আছে। আমি যে বিষয়টা নিয়ে আলাপ করছিলাম, মার্কেটিং প্ল্যানের যে বিষয়টা নিয়ে আলাপ করছিলাম, দেখেন এখানে
উনি একটা ছোট্ট ভিডিও ক্লিপস বের হয়েছে, আমি শুনেছিলাম সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল হয়েছে যে আমার কি দুঃখ, আমার কি ইয়ার আশা, মার্কেটিং প্ল্যান আমার, হ্যাঁ সেটা ওইটাই আপনি ওইটাই একটু বলেন, ওইটাই বলেন একটু। আচ্ছা, তো কোন একজন ওনার এত কষ্ট কেন? আসলে এটা কষ্ট না, এটা হচ্ছে এক ধরনের হিপোক্রেসি, এক ধরনের, আমি বলবো যে এক ধরনের মানে কি বলবো এটাকে, নির্লজ্জতার ব্যাপার। আপনি যদি আপনার যদি সৎ সাহস থাকে, আপনি যদি লিডার হয়ে থাকেন, আপনি দেখেন অ্যাপ্রিসিয়েট করবেন। এবং যিনি এই মার্কেটিং প্ল্যানটা ডেভেলপ করছেন তিনি তো তারই একজন উত্তরসূরি, ওনার ভাতিজা উত্তরসূরি, তো এটা তো ওনার প্রাউড ফিল করার কথা, যে আমি প্রাউড ফিল করি যে আমার অ্যাবসেন্সে। এবং উনি আমাদেরকে যখন পিএইচডি মিটিং হয়েছে উনি কিন্তু একটা কথা বলছে যে আমার অবর্তমানে যদি ব্যবসাটা কেউ পরিচালনা করতে এবিলিটি রাখে তাহলে তার একজন হচ্ছে গোফরান, আর উনি বলছে গোফরান, আর একজন হচ্ছে আশরাফুল আমিন। তো গোফরান স্যার যেহেতু বিদেশে আছেন, ওনার পক্ষে এখন সরাসরি এই ব্যবসাটা কন্টিনিউ করা সম্ভব না, এবং তাহলে বাকি যে ব্যক্তি থাকে সেটা হচ্ছে আশরাফুল আমিন সাহেব। তো আশরাফুল আমিন সাহেবকে উনি মানে সহ্য করতে পারতেছেন না, কেন এটা উনি ভালো বলতে পারবেন, যে কেন ওনার প্রত্যেকটা পদক্ষেপই ওনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়, উনি কেন এটাকে টলারেট করতে পারতেছেন না। এটা আসলে আমি নিজেও আমি এই বিষয়ে একটু যোগ করি, সেটা হচ্ছে আমার অবজারভেশন বলে, সত্যি কথা বলতে কি একটা সময়ে আশরাফ ভাইয়ের সাথে কিন্তু আমার কোনো ঘনিষ্ঠতা আগে থেকে ছিল না, এখনো কিন্তু নাই, যেটা বাস্তব কথা। কিন্তু এই ডেস্টিনি পারপাসে বা এই দুর্দিনে আশরাফ ভাই যেভাবে এই বিষয়টিকে হ্যান্ডেলিং করে সফট মাইন্ডে এটাকে এতদূর নিয়ে আসলেন, এবং এমনভাবে প্রতিটা ব্যক্তিকে সম্মান দিয়ে কথা বলছেন, যে যতটুকু নিয়ে আসছেন কথা বলছেন এবং শ্রম দিচ্ছেন কোনো পয়সা ছাড়া, সামগ্রিক যে বিষয়গুলো আমি দেখেছি ওনার মধ্যে, আমার কথা হচ্ছে একজন ব্যক্তি আশরাফুল আমিন হয়তোবা অনেক খারাপ হইতে পারে, অনেক কিছু হইতে পারে, কিন্তু ডেস্টিনি পারপাসে এই পর্যন্ত সে যে এই বিষয়গুলো ঘটাইলো বা দেখাইলো, এটা কিন্তু আমার কাছে খুব অ্যাপ্রিসিয়েটেবল মনে হয়েছে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা ওনারই ভাতিজা, উনি নিজেই যেহেতু বলেছেন যে ওনার অবর্তমানে উনি এবং গোফরান স্যার ওনারা এটা চালাতে পারবেন, তাহলে সেই ক্ষেত্রে ওনাদেরকে এত জেলাসি করার কারণটা কি, আমি এই জিনিসটা খুঁজে পাই না। আর তাছাড়া এখন বর্তমানে আপনি দেখেন উনি চাচ্ছেন যে ওনার মার্কেটিং প্ল্যান, যে মার্কেটিং প্ল্যানটা সম্পূর্ণ ম্যানুয়াল, যেটার মধ্যে কি বল ডোরা, আরডিসি, আইআরডিসি ইত্যাদি বিষয়গুলো থাকবেই, ওনার মধ্যে এগুলো থাকবেই, উনি বারবার যা বলতে চাচ্ছেন থাকবেই। আপনি বলেন এগুলো কখনো গ্রহণযোগ্য হবে? কেউ কি এটা গ্রহণ করবে? কখনোই করবে না। তাহলে সেই ক্ষেত্রে ওনারা, আমি তো মনে করি যে ওনারা বের হওয়ার পরে ওনারা এই সমস্ত বিষয়ে এত ডিপলি ভাবারও দরকার ছিল না। বর্তমান বোর্ড যারা চালাচ্ছে তাদেরকে জাস্ট বললেই তো হলো যে তোমরা এটাকে সুন্দরভাবে যোগোপযোগী করে সামনের দিকে নিয়ে যাও, কিন্তু উনি এটা করলেন না, উনি উল্টা আরো সেই কাজগুলোকে বাধা দিলেন। ব্যাপারটা এটা তো জেলখানার প্রেসক্রিপশন, ডোরা, আরডিসি, আইআরডিসি এগুলো বিক্রি করে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখান থেকে তোলা হয়েছে। আপনি যত ভিতরে কথা অনেকে হয়তো জানেন, যারা অনেকে আরডিসি বাবদ টাকা দিছে, আইআরডিসি বাবদ টাকা দিছে, ডোরা বাবদ টাকা উঠেছে, ইঞ্জিনিয়ার শহীদ বলেন, এরপরে যে যারা এই যে এগুলোতে কাজ করছে ডিটুকে অ্যাসোসিয়েটেড হাসান, এরা তো এই যে ডোরা আরডিসি বিক্রি করে কোটি কোটি টাকা তুলছে। এখন আপনি যদি ডোরা আরডিসি না নিয়ে আসেন তাহলে সেই লোকগুলোর কিল থেকে আপনি বাঁচতে পারবে, ওরা বাঁচতে পারবে? আপনি তো এখন উভয় সংকটে পড়তেছেন, আপনি না পারতেছেন ডেস্টিনি চালু করতে, না পারতেছেন এই ডিটুকে অ্যাসোসিয়েট চালু করতে। মানে এখানে ব্যাপারটা হচ্ছে কি, ডেস্টিনি চালু হওয়ার আগে ডোরা, আরডিসি, আইআরডিসি এগুলো বিক্রি হয়েছে অলরেডি, বিক্রি হয়ে গেছে অলরেডি, বিক্রি হয়ে গেছে। অদ্ভুত বিষয়। মিরুম ভাই আপনি কি জানেন? মিরুম ভাই 1 মিনিট বলেন তো, মিরুম ভাই 1 মিনিট বলেন। আমি আগে পূর্বের প্রশ্নে একটু কথা বলে নিই যে রফিকুল আমিন স্যার এত যুগোপযোগী একটা প্ল্যান উনি 3 বার দেখার পরও কেন বললো যে আমি 10% বুঝি নাই? হ্যাঁ, আমি আপনাদের উপর একটু ক্ষোভ প্রকাশ করে বলতেছি যে আপনারা কেমন কথা বললেন, বলতে সত্য কথা বলছে একজন লোক, যেটা বোঝে না উনি সত্য বলছে। 12 বছর জেল খাটার পর কারো মাথা ঠিক থাকে? সে তো মেন্টাল, তো সে বুঝবে কি? 3 বার কেন 30 বার দেখালেও সে বুঝবে না। এটা উনি সত্য স্বীকার করছে। সত্য স্বীকারকে সবসময় অ্যাপ্রিসিয়েট করেন ভাই, প্লিজ তার সত্যতা স্বীকার করেন। যে উনি বলছে আমি 3 বার দেখেও বুঝি নাই, ওনাকে 30 বার দেখালেও বুঝবে না, কারণ উনি 12টা বছর জেলে বসে যে মেকানিজম গুলো করছে এবং বাস্তবায়ন করছে সেটার সঙ্গে সে মিলবে না। কেননা একটা জিনিস দেখেন, ব্যাপারটা হলো এরকম যে আপনি
আমরা এই গল্পটা কমন একটা গল্প, সবাই জানি, ওই যে 2 ঘাটে 2 জনের গোসল করা সকালবেলা, এক পাশে হুজুর এক পাশে চোর। চোর ভাবতেছে সারাদিন সারা রাত বোধহয় উনি বোধহয় আমার মতো চুরি করে আসছে, আর হুজুর ভাবতেছে যে সারা রাত বোধহয় আমার মতো ইবাদত করে আসছে। উনি দীর্ঘ 12 বছর এই জেলটা না, জেলে আগের থেকে বলতেছি, জেলটা তো পরের কথা, জেলের আগে যেটা এবং পরের 12, এই 24টা বছর ওনার মেকানিজম গুলো ছিল, প্রত্যেকটা হলো তার পকেট ভারী করার অপশন ছিল প্রত্যেকটা প্ল্যানে। প্রোডাক্ট সেকশন বলেন, ডোরা বলেন, আরডিসি, আইআরডিসি, যত আইটেম গুলো আছে। এবং মাঝখানে কিন্তু আর একটা ছিল, ভুলে গেছি, যে আমাদের কি একটা বিল তুলতে গেলে যেন প্রোডাক্ট কাটতে হতো, 400 টাকা 600 টাকা প্রোডাক্ট কাটতে হতো। আমি ভুলে গেছি শব্দটা, আসলে 12 বছর আগে তো, আমি তো আমিন স্যারের মতোই পাগল হয়ে গেছি, মন থাকে না। তো এখন উনি হলো ওনার মেকানিজম গুলোর মধ্যে টাকার খেলা ছিল, আমাদেরকে একটা পার্সেন্টেজ দিত। এখন দেখেন খোলার সাথে কথা বলি, আমি মিরন যে ফ্যামিলির যে লেভেলের অর্থনৈতিক দিকে বা আমার অবস্থান যেটা, আমি যখন দেখছি যে আমার মাস গেলে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম হয়। আমি একটা ছেলের কথা বলি, আলিস টাওয়ারে রনি নামে একটা ছেলে ছিল, ও প্রতিবার যখন স্টেটমেন্ট ক্লোজ হতো, সরি পিএইচডি কমিশন আসতো, ও আমাকে ফোন দিত, এই রনি ছেলেটা, বস বিল তো ড্র হয়েছে, কবে আসবেন? তা আমি যে কি করতাম, নবাবের মতো বসতাম, বসলে ও বিলে কাগজ টাগজ রেডি করে বিলটা হাতে নিয়ে এসে দিত। বিনিময়ে কি করতাম, কখনো 5,000, কখনো 2,000, কখনো বা 10,000 তার হাতে দিয়ে চলে আসতাম খুশি হয়ে। চিন্তা করেন, 10,000, 2,000, 5,000, যেটা এখন আমার জন্য পুরো মাসের সংসার চলে এখন। কারণ আমার এত পরিমাণ ইনকাম আসতো, আমার কাছে মনে হচ্ছে 10-5,000 ডাজেন্ট ম্যাটার। তো রফিকুল আমিন কিন্তু ওনার যে মেকানিজম গুলোর মধ্যে প্রত্যেকটা জায়গায় তার এক্সট্রা ইনকামের সোর্স আছে। বাট আশরাফুল আমিনের যে প্ল্যানটা, এই প্ল্যানের মধ্যে এই সোর্স গুলো তো নাই। এই জন্য এখানে নির্লজ্জতার কিছু নাই, অস্বীকার করে এই একটা কারণে যে ঠিক আছে আশরাফ মনে মনে সে ভাবে যে আশরাফ তোমার প্ল্যানটা আসলে যুগোপযোগী, উনি কিন্তু বোঝে, বাট মনে হচ্ছে আমি তো বাস্তবায়ন করতে দিব না। কেন? কারণ এখানে সব কমিশন দেওয়ার পরে আমার উন্নয়ন কই, ওনার উন্নয়ন বন্ধ। এটা হলো তার একটা উন্নয়ন আছে, প্রত্যেকটা প্ল্যানে তার আগের গুলায় উন্নয়ন আছে, এখানে তার উন্নয়ন নাই, উনিও তার উন্নয়ন খুঁজে। তো এই জন্য এটা হলো একটা সেক্টর। আর মানে আপনি আরেকটা কথা বলছেন যে আশরাফ ভাইয়ের যে প্ল্যানটা অ্যাপ্রিসিয়েট করার মতো, উনি কেন অ্যাপ্রিসিয়েট করেন না? তারই তো ভাতিজা বা তারই বংশধর বা তারই পরবর্তী বংশধর। দেখেন একটা জিনিস কি, পৃথিবীতে অনেক লোক আছে যে লোকগুলা তার নিজস্ব লিডারশিপ কখনো ছাড়তে চান না, কখনো ছাড়তে চান না। যদি কোনো কারণে আশরাফুল আমিনের প্ল্যানটা বাস্তবায়িত হয়ে যায় বা আমরা মেনে নিয়ে বিজনেসটা চালু করে ফেলি, তাহলে আমরা কিন্তু সবসময় প্ল্যানের জন্য দোয়া বলেন, আশীর্বাদ বলেন, বাহবা বলেন বা অ্যাপ্রিসিয়েট বলেন, সবই করবো আশরাফুল আমিনের জন্য। আলটিমেট কিন্তু তখনই তো রফিকুল আমিনের কথাটা থাকবে না। যখন এটা প্ল্যান আমরা স্টেজে শো করবো, ধরুন আমরা যখন সেলিব্রেশন প্রোগ্রাম করতাম, আমাদের কাজ ছিল 3টা ভাগ, একটা সেলিব্রেশন, একটা ছিল মোটিভেশনাল একটা বক্তব্য, আর একটা ছিল প্ল্যান শো। আমরা কিন্তু এই 3টা কাজ করতাম, আগে প্ল্যান শো করতাম, তারপর কি করতাম সেলিব্রেশন প্রোগ্রামটা, তারপর আমরা একটা মোটিভেশনাল একটা প্রোগ্রাম করতাম, এরকম একটা সিরিয়াল ছিল। তো ওই সময় কিন্তু যখনই কোনো একটা প্রশংসনীয় কোনো কথা বলা হতো, রফিকুল আমিনের নাম বলে একটা হাততালি হতো এবং সর্বোচ্চ জোরে। এখন যদি এই প্ল্যান বাস্তবায়িত হয়, এই তালিটা কিন্তু এখন হবে আশরাফুল আমিনের জন্য, এটা উনি সহ্য করতে পারবে না। উনি যে কোনো সময় কিন্তু তার হার্ট ব্লকে মারা যেতে পারে। অর্থাৎ এখানে তার সমস্যাটা হলো একটা জায়গায় যে আমি সর্বসর্বা থাকবো। আজকে দেখেন মানে কথা প্রসঙ্গে অনেক লোক মজার কথা আসে, এরকম সব ফেসবুকে একটা কথা পাওয়া, সেটা হলো এক মহিলা এবং তার হাজবেন্ড পেঁয়াজ কিনতে গেছে। তার হাজবেন্ড যখন পেঁয়াজটা তুলে তুলে তার পাল্লায় দিচ্ছে, তার ওয়াইফ কি করছে, ওই পেঁয়াজটা নামায় রেখে আরেকটা পেঁয়াজ দেয়। হাজবেন্ড আবার পেঁয়াজ দেয়, বউ কি করে ওই পেঁয়াজটা নামায় আরেকটা পেঁয়াজ দেয়। স্বামী অবাক হয়ে, কি ব্যাপার, আমি যে কটা পেঁয়াজ তুলি সবগুলো কি নষ্ট? এটা মনে করতেছে যে আমি যেটাই তুলি আমার বউ ফেলে দিচ্ছে কেন, তুই আরেকটা দেয় কেন? তখন কি হলো, বউ যেটা দিচ্ছে ওইটা টুক করে নিয়ে এসে আবার দিছে, দেখে ওইটাও ফেলায় দেয়। তার মানে কি দাঁড়ালো, তার বউটা কিন্তু পেঁয়াজ সরাচ্ছে কিন্তু নষ্টের জন্য না, তার স্বামীকে দিতে দেবে না। আমার চয়েস যেটা ওইটাই রাইট, তোমারটা আমি দিতে দেবো না। তো এখন ওই আশরাফুল আমিন যদি রফিকুল আমিনের এই যে বর্তমান যে প্ল্যানটা, ওই প্ল্যানটাই যদি তার নাম বাংলায় যদি স্টেজে প্রোগ্রাম করে যে দেখেন আশরাফুল আমিন, আমি আশরাফুল আমিন বলছি, এই হলো আমার প্ল্যান, রফিকুল আমিনটাই যদি বলে, রফিকুল আমিন মেনে নেবে না, ওই পেঁয়াজের মতো ফেলে দিবে। ওরে বাবা, এটা আশরাফুল আমিনের নাম হবে কেন? অর্থাৎ উনি নষ্ট, প্ল্যান কিন্তু নষ্ট না, ওনার সেন্সটা কাজ করছে কোথায়, প্ল্যানটা আশরাফুল আমিনের, এটা আমি হতে দেবো না। ওনার একটা অডিও রেকর্ড হয়েছে, ফাঁস হয়েছে, যে আমি কোনোভাবে মেনেই নিতে পারতেছি না যে কেন আমার প্ল্যান রেখে আশরাফুল আমিনের প্ল্যানটা সবার ভালো লেগে গেল। আর ভালো লাগছে, ঠিক আছে, লাগতেই পারে, মানে বলতেছে যে লাগতেই পারে, মানে অবস্থাটা কি তার, মানে আশরাফুল আমিনের প্ল্যান কেন আমাদের ভালো লেগে গেল?
আর আশ্চর্য, আপনি বোঝেন না কেন স্যার? আপনি 12টা বছর জেলে ছিলেন। আমি নেগেটিভ না, পজিটিভলি বলতেছি। 12টা বছর আপনি দুনিয়ার বাইরে, পৃথিবীর বাইরে, পৃথিবীর প্রযুক্তির বাইরে। এখন কত রকমের নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বেরিয়েছে, কত সহজ হয়েছে। আপনি সেই 7 দিনের মাথায় রয়েছেন, এখন দিনের হিসাব চলে। কিছু কিছু কোম্পানি প্ল্যান করতেছে ঘন্টায় করা যায় কিনা স্টেটমেন্ট, যে ঘন্টা ঘন্টা আপনার ইনকাম ডেভেলপ হবে, আপনি আপডেট পেয়ে যাবেন। প্রোডাক্ট কত আপডেট ফাস্ট হয়েছে। 12 বছর আগে মানে যা কিছু ছিল প্রযুক্তি, তার কত না আপডেট হয়েছে। উনি এই আপডেট থেকে পিছিয়ে আছে। উনার কি হয়েছে দেখেন, উনি হলো মাঝখানে এই 12টা বছর পুরো অমিট হয়ে গেছে। উনি মনে করতেছে কি, গতকালকে আমি জেলে ঢুকছি, আজকে আমি বের হয়েছি। কারণ আপনারা জানেন কিনা, সার্জেনকে সারেন্ডার করে ওই দিন আমরা মতিঝিল ওয়াবদ অডিটোরিয়ামে একটা প্রোগ্রাম করি। সার্জেনকে সারেন্ডার করে তার আগের দিন আমরা ওয়াবদ অডিটোরিয়ামে একটা প্রোগ্রাম করি। ওই দিনকে উনি যখন স্টেজে কথা বলতেছিল, পরিস্থিতিটা এমন একটা সিস্টেম দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল কি ওই সময় স্যারকে কেউ মেরেই ফেলবে, মানে আদার্স কেউ, এরকম মনে হচ্ছিল। আমরা পুরো পিএইচডিরা চতুর্দিক দিয়ে তাকে ঘেরা ধরে রাখছিলাম। উনি বক্তব্য দিচ্ছিলেন স্টেজে, আমরা প্রত্যেকটা লোক মানে, এবং আমাদের অ্যাটিটিউডটা ছিল এরকম, যদি কেউ গুলি করে, গুলিটা যেন আমার গায়ে লাগে, আমি স্যারের গায়ে যেন না লাগে। প্রত্যেকের অ্যাটিটিউড ছিল এরকম সেদিন। তো উনি ওইখান থেকে যখন উনি চলে গেলেন, তার থেকে 12টা বছর, এরপরে কিন্তু উনি আপডেট কিছু জানেন না, বাংলাদেশের কোনো কিছু জানেন না। তো উনি 5 তারিখের যে ঘটনা, এটাও কিন্তু ভালো করে জানে না যে 5 তারিখে যে একটা ঘটনা ঘটছে। উনি শুধু শুনছেই, হয়তো ভিডিও দেখছে। অর্থাৎ উনি এখন ব্যাকডেটে আছে। এই ব্যাকডেটে থাকলে তো হবে না, তাকে এই আপডেট আসতে হবে। আর আপডেট উনি আসবে, আমি আপনাদেরকে বলে রাখি আজকে এই বক্তব্যের মধ্যে, উনি আসবে। অনেক নাকানি চুবানি খাওয়ার পর উনি আসবে। সবচেয়ে বেশি কাজ হবে কোনটা, যখন একদম গণহারে মামলা হবে উনার নামে, তখন উনি আসবে। আমি আজকেও তো বলছি তারে, আজকেও যখন তারে আমি মেসেজ দিচ্ছি যে স্যার আপনার দল এবং আপনি দুজনে তো ক্ষতিগ্রস্ত হবেন এমন কিছু লোক নিয়ে। যেমন একটা প্রসঙ্গক্রমে একটা কথা না বললেই নাই, ওনার দলে এমন এমন কিছু লোক আছে, মানে কি বলবো, মানে আসলে জানি না এই কথা বলি ইউটিউবে কথাটা আটকা দিবে কিনা, আটকা দিবে কিনা, মানে বলদ ছাড়া কিছুই না। এরা কোনো না কোনো ভাবে আইনজীবী, আমি একজন আইনজীবীর কথা বলতেছি, উনি ঢাকা কোর্টে আইন পেশায় আছে। ওনার কথাগুলোর মধ্যে এত পরিমাণ মানে আবুল মার্কা কথাবার্তা বলার বাইরে। তো উনি কিছুক্ষণ আগে, আজকে যে আপনাদের এখানে আসার কিছুক্ষণ আগে উনি আমাকে থ্রেট করতেছে। যে থ্রেটটা কি, মানে উনি রীতিমতো অনেক মহিলা অনেক পুরুষকে সে অলরেডি মানে মারছে, উনি না মারা পর্যন্ত শান্তি পান না। আমি আপনাদেরকে স্ক্রিনশটটা দেখাবো না, যে উনি লেখছে যে আমি নিজে হাতে কাউকে না মারা পর্যন্ত শান্তি পাই না, মানে আমাকে থ্রেট করতেছে যে আমাকে মারবে। এই কথাটা আমি স্ক্রিনশট দিয়ে রফিকুল আমিন স্যারকে পাঠাইছি। স্যার আমাকে কলও দিয়েছিল একটু আগে, পরে সামহাও আমি কলটা ধরতে পারি নাই, আমি আর কল ব্যাক করি নাই। কারণ কল ব্যাক করি নাই, আমার মূল টার্গেট ছিল স্যার আমার মেসেজটা দেখুক। তারপর উনি দেখছে বিধায় আমাকে কল করছিল। আমি এই ব্যাপারে তার সঙ্গে কথা বলতে আসলে নারাজ। আমি জাস্ট মেসেজটা দিছি যে স্যার আপনি এমন কিছু আবাল মার্কা লেখছিল জাত ছাগল, যে আপনি এমন কিছু জাত ছাগল আপনি দলের মধ্যে রাখছেন, এই দলগুলো আপনাকে ডুবাবে। এগুলো জাত ছাগল। এই যে অ্যাডভোকেট কি যেন ইউনুস, এই অ্যাডভোকেট ইউনুস, তারপর হলো হাসান, এর কথাই তো বলতে পারে না। আই হ্যাভ ডাউট যে এদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডে কি আছে। এরা কি শুধু কি মানে সার্টিফিকেট অর্জন করছে নকল করে, না আসলে মানুষের সাথে কথা বলতে পারে? এ তো কথার কোনো রুচিবোধ নাই। এরাই স্যারকে ডুবাবে, এবং স্যারে এদের ডুবানোর পরে এই লোকগুলো আবার কি করবে, তারা একসময় তাদের এই স্যারের বিরুদ্ধে মানে কি বলে অনশন করবে, প্রেস ব্রিফিং করবে, যে আমরা পরবর্তী যে টাকা জমা দিছি এই টাকা ফেরত দাও, নাইলে আবার জেলে ঢোকো। তাদের হাতে মার খাবে স্যারে, তাদের হাতে মার খাবে, আমাদের কিছু করতে হবে না। আমার কেন যেন মনে হয় যে আমি পার্সোনালি আমার কথা বলি, আমি একটু অর্থনৈতিক অভাবের কারণে আমি মামলায় যাই নাই, সত্যি কথা। তাহলে অনেক আগে আমি মামলা করে দিতাম। আমি কারণ মামলা পরিচালনা করতে গেলেও অন্তত 15-20 হাজার টাকা দরকার আছে, যেটা আমার এই মুহূর্তে সম্ভব না। তো আমি অবাক হয়ে যাই, এত কিছুর পরেও আমরা পিএইচডিরা আসলে তাকে ভালোবাসে, এত কিছুর পরেও মানে ক্ষমার দৃষ্টিতে দেখে, বারবার ক্ষমার দৃষ্টিতে দেখে। না স্যার ভুল করতেছে, একটা ভুল পথ আছে, স্যার হয়তো ফিরবে, আজ না হোক কাল, কাল না হোক পরশু ফিরবে। তো যাই হোক, এটা একটা ব্যাপার। আরেকটা কথা একটু বলি, হয়তো প্রসঙ্গ আমি ভুলে যেতে পারি। আমাদের বর্তমান যে বোর্ড চেয়ারম্যানের কথা বলতেছি, আমি আপনার কথাটা বলে রাখি, আমার কথাটা কোট করে রাখেন। উনি কতদিন মেয়াদের জন্য উনি আসছিলেন আমি জানি না এক্স্যাক্টলি কতদিনের। তো উনি যে কয়দিন আর আছে, সম্ভবত 90 দিন, 90 কার্য দিবস সম্ভবত। এই 90 কার্য দিবস উনি যে কোনো ভাবে হেলায় ফেলায় কাটাবে।
সেটা মোটিভেশনাল কথা দিয়েই হোক, আমাদের সঙ্গে কমিউনিকেশন রেখে হোক, অথবা কমিউনিকেশন গ্যাপ করেই হোক, উনি কোনোভাবে 90 দিন কাটাবে। উনি কিন্তু একটা কথা সুন্দর স্পষ্ট বুঝাই দিয়ে গেছে যে আমি হয়তো পারবো না, দেখেন খেয়াল করে কথাটা, উনি বলছে আমি হয়তো পারবো না, যদি পারি তো ভালো, তো আমি এতটুকু করে যাব যে আপনাদের দায়িত্ব আপনাদের হাতে বুঝাই দিয়ে যাব। তার মানে কি, মানে যে লাউ সেই কদুই, যে অবস্থা আছে ওইটা আমি আপনাদের হাতে বুঝাই দিয়ে চলে যাব। অর্থাৎ উনি একটা নির্দিষ্ট সার্টেন টাইমে উনি আজ থেকে চলে যাবে। উনি আসলে কিছুই করতে, যা যা গল্প করছে শোনেন, আমি আইন পেশায় 2 বছর ছিলাম, আইন পাস করছি, লেখাপড়া শেষ করছি, একেবারে বোকা না কিন্তু, স্টুপিড না আমি, বা 8-10 বছর ডেস্টিনিতে কাজ করছি। মানুষকে রিড করা কিন্তু আমাদের কাজ। একটা পিএইচডি, এই যে আমরা যারা পিএইচডি, একটা পিএইচডি মানুষকে চেহারা দেখে, তার চোখের মানে কি বলে ইশারা দেখে আমরা রিড করতে পারি। ওনার ভয়েস আমি রিড করি। ওনার প্রত্যেকটা কথার ভিতরে ছিল একটা মিথ্যার মানে ফুলঝুরি এবং আমাদেরকে আশ্বস্ত করা একটা মানে মিথ্যার কারখানা। উনি বুঝতে পারে নাই যে উনি কালকে যে মিটিং করে কথাগুলো বলছে, কাদের সামনে কথা বলছে। উনি মনে করছে আমি বলতে সামথিং কিছু পিপলস এর সামনে কথা বলতেছি, নট দ্যাট। উনি বুঝে নাই যে এখানে পিএইচডি যারা হয়, ডায়মন্ড যারা হয়, তারা কত দূর, কতটা মানে কত ঘাটে পানি খাওয়ার পর পিএইচডি ডায়মন্ড হয়। উনি বুঝে নাই আমরা একটা মানুষকে কতটা রিড করতে পারি, ওনার কথাটা কতটুকু রিড করতে পারছি, উনি আমাদেরকে রিড করতে পারে নাই সেটা। অর্থাৎ উনি ধানাই ফানাই করে এই 3 মাস পরে চলে যাবে, এই কথাটা কোট করেন, আমার কথাটা ভুল হয়ে পরে আমাকে বললেন। উনি কিছু কোনো সমাধান দিয়ে যাবে না, ড্যাম শিওর উনি কোনো সমাধান দিয়ে যাবে না, এটা আমি বলে রাখলাম। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, হ্যাঁ উনি একটা কথা সত্য বলছে যে আমরা ফাইন্যান্সিয়াল দিক দিয়ে খুবই দুর্বল, উইক, আমাদের কোনো ফান্ড নাই। কথা সত্য, কারণ আমরা যারা আন্দোলন করতেছি, যারা যে কোনো আন্দোলনে শরিক হয়, তারা সাধারণত অর্থনৈতিক দুর্বলই হয়। চতুর্দিকের ফাইন্যান্সিয়াল সাইড বা খানা খাদ্য, অস্ত্র শস্ত্র, যুদ্ধের কথা বলতেছি, যখন আসে তখন তারা সক্রিয়ভাবে যুদ্ধ করে। তা আমাদেরকে কিন্তু ওই রসদ গোলা বারুদ দেওয়ার মতো কেউ নাই, আমাদেরকে বাইরে থেকে টাকা ডোনেশন করবে সেরকম কেউ নাই, এত বড় আত্মীয় আমাদের হয় নাই। আমাদের নিজের পকেটও খালি, যা ছিল সারারে দিতে দিতে শেষ, যা আশেপাশে চাই পাইতাম সেগুলো চাই তাদেরকে দিয়ে দিচ্ছি, সেগুলো শেষ। এভাবে করতে করতে আমাদের অর্থনৈতিক দিকটা আমরা পঙ্গু হয়ে গেছি। এটা সত্য কথা, উনি এটা সত্য বলছে যে আমরা পঙ্গু। এখন মজার ব্যাপার হলো, তার মানে কিন্তু উনি কিন্তু ফাইন্যান্সিয়াল দিক দিয়ে দুর্বল না। কোন কথাটা বলছে এবার বুঝতে পারবেন। রফিকুল আমিন স্যার জেলখানা বসেও টাকার বাণিজ্য করছে, উনি বের হয়ে টাকার বাণিজ্য করতেছে, এবং খুব রিসেন্ট হয়তো তথ্য পাবেন যে উনি বিভিন্ন যে দলগুলো করতেছে, দলের যে পোস্ট পদবি দিচ্ছে, এখান থেকেও কিছু পার্সেন্টেজ হয়তো বা কালেক্ট করতেছে বা করবে। দেখেন আপনি, উনি টাকা ছাড়া কিছু বোঝে না। যে রফিকুল আমিন চিন্তা করছে কি, যে যেহেতু আশরাফুল আমিন অ্যান্ড গং, তার ভাষায় আশরাফুল আমিন অ্যান্ড গং, তার সব হলো ফকির, টাকা পয়সার দিক দিয়ে দুর্বল। তা আমি যদি কিছু টাকা যদি একটু ওইদিকে ঢালতে পারি, তাহলে কাজগুলো স্লো হয়ে যাবে। কোনো ব্যাপার না, উনি স্লো করার জন্য আমি বলে রাখলাম, এটা আমার একটা ধারণা, 6 সেন্সের কথা বলতেছি। এটা আমি কোনো প্রুভেন কথা না বা কোনো অফিসিয়াল ডকুমেন্টারি আমার কাছে না, বাট আমি এতটুকু ধারণা করে বলতেছি যে রফিকুল আমিনের পক্ষ থেকে একটা অ্যামাউন্ট ওখানে যায়, একটা অ্যামাউন্ট এখানে যায়, যার কারণে উনি চুপচাপ বসে আছে। এটা আপনার পরবর্তীতে হয়তো প্রমাণ পাবেন, আমার ধারণা কিন্তু ভুল হয় না। যেটা আমরা সাফিসিয়েন্ট দেওয়ার কথা, হয়তো আমরা 10 টাকা দিচ্ছি, উনি ওই দিক থেকে 20 টাকা ঢালতেছে, আমরা যদি 30 টাকা দিই উনি 60 টাকা ঢালে, যার কারণে কার্যগুলি স্টপ হয়ে গেছে। নাইলে আদালত, মানে আমি তো বলবো যে বর্তমান যে বোর্ড আছে, বোর্ডে যারা আছে, যে 6 জন বা যারা, আমি জানি না কতজন একজাক্টলি জানি না, যে কতজন আছে 100% তারা আদালত অবমাননাকারী। আমি বলে রাখলাম এই কথাটা, পারলে এই বড়ুয়া সাহেব আমার চ্যালেঞ্জ গ্রহণ করুক, উনি ব্যারিস্টার, উনি আদালত তাকে নির্দেশ দিচ্ছে আপনি ডেস্টিনি এই কার্যকলাপ গুলো করেন, উনি তার কিছুই করেন নাই গত এই 3 বছরে। তার মানে 100% আদালত অবমাননাকারী। আদালত সে বুড়ো আঙ্গুল দেখা দিচ্ছে যে আমি করি নাই। পারলে এই কথা, আমার এই কথার উনি চ্যালেঞ্জ গ্রহণ করুক আমার সঙ্গে। আমরা হয়তো আইন পেশায় সম্পৃক্ত পুরোপুরি হই নাই, পড়ে আসছি, জেনে আসছি, আইনটা জানি। উনি এখানে অনেক রং করছে, আইনগতভাবে উনি রং করছে, এবং এটা খেসারত আজ অথবা কাল তাকে দিতে হবে, ওনাকেও দিতে হবে এই খেসারতটা। আমরা তাহলে মোটামুটি যেটা বুঝলাম আর কি, যদি ব্যাপারটা এভাবেই ঘটতে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা যে আশা দেখছি, আমরা যে এই ডেস্টিনিকে কামব্যাক করার জন্য যে এত কিছু করছি, মানে ব্যাপারটা এত সহজে কিছু হবে না, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে আর কি। তো এখন আমার আসলে একটা কষ্ট লাগে এইটাই, যে আমাদের সকল ডিস্ট্রিবিউটররা যদি আস্তে আস্তে জেগে যায়, কিন্তু তারা বিভ্রান্তির মধ্যে এখনো আছে, কারণ ওই পক্ষ তাদেরকে বিভ্রান্ত করতেছে, কারণ তারা বলতেছে যে আমরা মিথ্যা বলতেছি, অথচ আমরা কিন্তু ডকুমেন্ট দিয়ে কথা বলতেছি।
আমরা কিন্তু ডকুমেন্ট দিয়ে কথা বলতেছি, তারা কিন্তু এটা কখনো সামনে এসে প্রমাণ করতে আসে না, প্রমাণ করতে মানে ডাকলেও আসে না। এই যে আমি প্রত্যেকটা প্রোগ্রামে তাদেরকে ডাকি যে আপনি আসেন আসেন আমার সাথে আসেন, কথা বলেন, চ্যালেঞ্জ করেন, তারা কেউ আসে না। অদ্ভুত একটা ব্যাপার। তাহলে এখন সব কিছু মিলিয়ে আপনি দেখেন রাজনৈতিক দল করার পর রফিকুল আমিন স্যারের কি এই সময়টা আছে এখন আর? আপনি মনে করেন সে ডেস্টিনিকে সময় দিতে পারবে? কখনো সম্ভব এটা? আমার তো মনে হয় কোনোভাবেই সম্ভব না। কারণ রাজনৈতিক যে ব্যস্ততা, রাজনীতি মানে কি? ওই একটা কথা আছে না, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। তার মানে কি? তার মানে হচ্ছে রাজনীতি এমন একটা জিনিস, এই জিনিসটা সবকিছুই করতে পারে, সবকিছুই করতে পারে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখন দীপু ভাইয়ের কাছে যে তাহলে রফিকুল আমিন স্যার এই মুহূর্তে ডেস্টিনিকে নিয়ে আসলে কি ভাবছে, ওনার ভাবনাটা কি? আপনি কি সেটা মানে কিভাবে দেখেন? আপনি তো মোটামুটি রিসার্চ করেন, সেই দিক থেকে আমি আপনাকে এই প্রশ্নটা করলাম, আপনি একটু বলেন কাইন্ডলি। আচ্ছা, প্রথমত হচ্ছে যে ধন্যবাদ শামীম ভাই, একটা অত্যন্ত সময় উপযোগী একটা বিষয় এখানে। আসলে এটা আমাদের এই প্রত্যেকের একটা বিষয় অনুধাবন করা দরকার যে রফিকুল আমিন স্যার যে এর কিছুদিন আগে বলছিল বা এখনো বলে যে আমাকে সময় দেওয়া হোক, আমাকে ডেস্টিনির সেই আগের জায়গায় আমাকে রোল প্লে করার সুযোগ দেওয়া হোক, আমি তারপরের 1 মাস পর থেকেই ডেস্টিনির টাকা ফেরত দেওয়া শুরু করব, বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া শুরু করবো। আসলে কি এটা সম্ভব নাকি? এটা আমাদের আইন কি বলে? আমাদের দেখেন গতকালকে ঘুরে ফিরে ওই চেয়ারম্যান স্যারের প্রশ্নের উত্তরে আবার আমি আসি যে আমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করা আছে। ডেস্টিনি 2000 লিমিটেডের যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলো হচ্ছে তালা মারা, লক করা আছে, সেটা ওপেন হয় নাই। ডেস্টিনির সম্পত্তিগুলো বিভিন্ন মাধ্যমে কিন্তু ইয়ে করা আছে, বন্ধ করা আছে, বন্ধ হওয়া আছে এবং বেদখল, হাত ছাড়া যেই জিনিসগুলো আসলে নাই। আমি একটা প্রতিবেদন দেখলাম সেদিন যে ডেস্টিনি 2000 লিমিটেডের যে 3200 কোটি টাকা 3200 কোটি টাকার যে হিসাবটা আছে সেখানে মাত্র 228 কোটি টাকার সম্পত্তি ডেস্টিনি ট্রি প্লান্টেশনের নামে কেনা আছে। যেটা মানে যদি জিনিসটা ফ্যাক্ট হয়ে থাকে তাহলে বাকি টাকাগুলো কোথায় গেল? এই বাকি টাকাগুলো কোথায় গেল এই কথাটার জবাব কিন্তু কেউ খুঁজে পাবে না, বা সেটা খুঁজে পাওয়ার দরকারও মনে হয় না, এক সময় দেখা যাবে প্রয়োজন থাকবে। কারণ এই যে খেলা আজকে আমাদের দেখেন শেয়ার মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে। আপনি কয় টাকার খোঁজ আপনি বের করতে পারবেন? কত বিনিয়োগকারী আত্মহত্যা করছে, কত বিনিয়োগকারী নিজের শরীরে আগুন ধরাই দিয়েছে, কত বিনিয়োগকারী এই যে স্টক এক্সচেঞ্জের সামনে গিয়ে দেখা যাচ্ছে মিটিং মিছিল করতেছে। কোনো টাকা কেউ ফেরত দিছে আজ পর্যন্ত দিতে পারছে? দেয় নাই। ডেস্টিনি 2000 লিমিটেডের এরকম সময়ের ক্ষেপণের মাধ্যমে দেখা যাবে কিছু লোক আসবে, আবার কিছু লোক এখান থেকে আবার দেখা যাবে ডিমোটিভেট হয়ে চলে যাবে, আবার দেখা যাবে কিছু লোক তৈরি হবে, এর ভিতরে দেখা যাবে রফিকুল আমিন সাহেবের ওপারে যাওয়ার সময় চলে আসছে। তো সুতরাং এখানে আসলে ওনার সময়ের মানে এই সমাধান করার মতো ওনার মেন্টালিটি আছে বলে আমি মনে করি না। উনি এটা নিয়ে ভাবেনও না যে ডেস্টিনি 2000 লিমিটেডকে আবার আমি চালু করব। যদি তাই হতো, দেখেন যদি তাই হতো তাহলে যেটা করার উনি করতে পারতেন সেটা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড ওনার জন্য চালু করা অন্টুর ব্যাপার। অন্টুর ব্যাপার এই জন্য যে উনি উদ্যোক্তা পরিচালক, উনি ডেস্টিনির ফাদার অফ দ্য ডেস্টিনি। এখানে বাবা সম্পত্তি যখন ছেলের কাছে বন্টন হয়েই যায় তারপরে কি ছেলের ঘরে বা ছেলের কাছে কি বাবা আবার সম্পত্তির অধিকার পেতে পারে না? এটা কি বলেন আপনি? ডেস্টিনি 2000 লিমিটেডের যে 5-6 জন যারা ডেস্টিনির ফাউন্ডার রয়েছেন, ডেস্টিনির মোহাম্মদ হোসেন, মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ গোফরান, মেজবাউদ্দিন স্বপন, সাইদুর রহমান স্যার, এরা তো সবাই ডেস্টিনিরই হচ্ছে ফাউন্ডার। সুতরাং এখানে আপনি পদ পেলেন কি পেলেন না এটা কোনো ম্যাটার করে না। আমার কাছে রফিকুল আমিন ফাউন্ডার অফ দ্য ডেস্টিনি 2000 লিমিটেড, উনি 12 বছর কোনো 25 বছর জেল থাকলো এই ফাউন্ডার ডেস্টিনি 2000 লিমিটেডের ওয়ান অফ দ্য ফাউন্ডার ডেস্টিনি 2000 লিমিটেড। আলহাজ মোহাম্মদ হোসেন স্যার, উনি যদি এখন ধরেন পৃথিবী থেকে চলেও যায়, উনি 25 বছর পর নেটওয়ার্ক মার্কেটিং এ যে আসবে তারা কিন্তু বলতে হবে যে ডেস্টিনি 2000 লিমিটেডের 2 জন কর্ণধার ছিলেন রফিকুল আমিন, 5 জন ফাউন্ডার ছিলেন, এই 5 জনের নাম আসবে। সুতরাং এই জায়গাটায় ওনারা হয়তো তাদেরকে নিজেদেরকে রিড করতে ওনারা মিস করছে, ওনারা নিজেদেরকে বুঝতে পারতেছে না যে ওনারা আসলে নেটওয়ার্ক মার্কেটিং এর কতটা বড় একটা জায়গায় ছিলেন। সেই জায়গাতে ওনারা কি করতেছে, নিজেকে ছোট করতে 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 এখন এমন একটা জায়গায় এনে দাঁড়া করাইছে, এখন যে কেউ ওনাদেরকে নিয়ে মনে করেন হাসি তামাশা করার করে, ট্রোল করে জিনিসগুলো নিয়ে। তো এটা আসলে ওনাদের দূরদর্শিতারই আমি মনে করবো একটা বিষয় যে ওনারা জিনিসটাকে এখনো বুঝতে পারে নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রফিকুল আমিন সাহেব
এখানে এগুলো কোনো বিষয় না ভাই। ওনার এমডি বানানো না বানানো, ওনাকে ডেস্টিনি সিও নিয়োগ দেয়া, এগুলো হচ্ছে আসলে সময়ক্ষেপণ। ঠিক আছে, উনি ওনার প্ল্যানে উনি ঠিকই হয়েছে যেটা মিরন ভাই বলছে, যে ওনার প্ল্যান হচ্ছে ইন্টারেস্ট অফ বেনিফিট। উনি যেখানে বেনিফিট আছে উনি আছে, ওনার যেখানে বেনিফিট নাই উনি ওখানে থাকবে না। শুধু ডেস্টিনি থেকে বেনিফিশিয়ারি হওয়ার তেমন কোনো সুযোগ নাই, কারণ আপনি আর চাইলে ওরকম গাছের প্যাকেজ অঢেল টাকা আপনি তো এখন যে সেদিন উনি আমাদেরকে জিজ্ঞেস করলো যে তোমাদের নতুন মার্কেটিং প্ল্যানে কত % তোমরা পে আউট দিতে পারবা, সেখানে আশরাফ ভাই বলছে যে আমরা 75% পর্যন্ত পে আউট দেবো। তার মানে আপনার থাকবে 25%। 25% আপনার ভ্যাট, ট্যাক্স, আপনার অফিস স্টাফ স্যালারি, আপনার অ্যাকোমোডেশন কস্ট সব দিয়ে আপনার কাছে যা থাকবে সেটা শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিয়ে আপনি এখানে ছয়নায় করার কোনো সুযোগ নাই। কারণ আপনার এখানে ডোরা নাই, এখানে হলো অনলাইন পেমেন্ট আসবে, আপনাকে প্রত্যেকটা টাকা আপনাকে হিসাব অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকবে। আপনাকে প্রোডাক্ট ডেলিভারি হবে অনলাইন সিস্টেমে, পেমেন্টে গেটওয়ের মাধ্যমে আপনার পেমেন্ট আসতেছে, সেখানে কতটা প্রোডাক্ট আপনার ডিউ আছে, কতগুলো প্রোডাক্ট ডেলিভারি হয়েছে, কে কয় টাকার প্রোডাক্ট পাচ্ছে, সবকিছু আপনি এক ক্লিকে পেয়ে যাবেন। সুতরাং এখানে ওই আগের মতো ওই ফাঁকিবাজি করার সুযোগ নেই। সুতরাং এই জায়গাটায় আসলে যে এখানে আহামরি লাভ হবে আমি মনে করি না। এখানে অ্যাজ এ সিও হিসাবে বা এমডি হিসাবে আইসা এখান থেকে রাতারাতি কেউ অনেক টাকা পয়সা হাতায় নিতে পারবে। সুতরাং এখানে ওনার ওই যেখানে টাকা পয়সা হাতায় নেওয়ার মতো সুযোগ থাকবে, যেখানে টাকা আসবে, ঠিক আছে, সেখানেই উনি যাবে। এটাই ওনার আমি বলবো যে ওনার ফান্ডামেন্টাল ক্যারেক্টার। আমি এইটুকুই বলবো যে ওনার পক্ষে আসলে ডেস্টিনিতে ফিরে আসাটা আমি মনে করি না উনি আসবে আর। থ্যাংক ইউ ভেরি মাচ দীপু ভাই, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তাহলে আমি যেটা মনে করতে পারি সেটা হচ্ছে অনেকে হয়তোবা আমাদের বিনিয়োগকারীরা অনেক সময় দেখা যায় তারা অনেক বেশি আপসেট হয়ে যায় যে আসলে তারা তাদের বিনিয়োগকৃত টাকা ফেরত পাবে কিনা। আমি যেটা মনে করি আমার জায়গা থেকে সেটা হচ্ছে ডেস্টিনিকে পরিচালনা করবার মতো আজকে অনেক রফিকুল আমিন জন্মাই গেছে, অনেক রফিকুল আমিন, একজন দুজন না, কিন্তু রফিকুল আমিন অনেক জন্মাই গেছে। বরঞ্চ যিনি মূল রফিকুল আমিন তিনি কিন্তু এখন রফিকুল আমিন আর নাই, তিনি কিন্তু রফিকুল আমিন থেকে অনেক নিচে নেমে গেছেন এবং অনেক ড্যামেজ হয়ে গেছেন, যেটা আমি বলতে আমার মনে হয় আর কি সব কিছু মিলিয়ে। তো সেই জায়গায় আমাদের বাবা দাদারা যেমন বয়স্ক হয়ে গেলে তারা কর্ম করতে পারে না, তখন তাদের সন্তানদের উপর ডিপেন্ড করতে হয়। রফিকুল আমিনের সেই কাজটাই করা উচিত আমার মতে। কারণ ডেস্টিনির যে সম্পদ আছে, ডেস্টিনির যে যত কিছু আছে সব কিছু ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগকারীরা আজকে হোক কালকে হোক তারা তাদের টাকা ফেরত পাবেই, এটা আমি মনে করি। তাহলে সেই ক্ষেত্রে এখানে বিনিয়োগকারীদের চিন্তা করার কোনো কারণ নাই আমার মনে হয়। সেই ক্ষেত্রে রফিকুল আমিন স্যার একদিন না একদিন অবশ্যই তাকে বুঝতে হবে, কারণ বোঝার সময় চলে আসছে অলরেডি। কারণ ওনার দ্বারা সবচেয়ে বেশি উনি আরও বেশি কি বলে ক্লান্ত হয়ে গেছেন, আরও বেশি ওনার টাইমটা নষ্ট হয়ে গেছে উনি রাজনৈতিক দল করার কারণে। কারণ রাজনীতি এমন একটা জিনিস আপনি আপনার ফ্যামিলিকে টাইম দিতে পারবেন না, কিসের বিজনেস করবেন আপনি, এরকম একটা ব্যাপার কিন্তু। তাহলে সেই ক্ষেত্রে রফিকুল আমিন স্যারের ফেরত আসার মতো সেই সুযোগ আমি দেখি না। তবে আমি মনে করি রফিকুল আমিন স্যার যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত উনি আমাদের মাথার মুকুট হয়ে থাকার মতো সেই অবস্থায় থাকা উচিত, সকলকে নিয়ে বাঁচা উচিত, শেয়ার জীবনটা সবাইকে নিয়ে বাঁচা উচিত আমার মনে হয়। আমরা প্রোগ্রামে একদম শেষের দিকে চলে আসছি, আমি এক মিনিট করে শুধু আপনাদের কাছ থেকে শুনে আজকে প্রোগ্রামটা শেষ করব। মিরন ভাইকে আমি বলবো এই শেষে 1 মিনিট কথা বলবার জন্য। মিরন ভাই প্লিজ। ধন্যবাদ আরেকবার সুযোগ দেওয়ার জন্য। তবে মাঝখানে ওই আগের কথা রেশ ধরে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমি বলছি যে এই আদালত বর্তমানে যে বোর্ড আছে এই বোর্ডটা তারা কোনোভাবে ব্যবসা পরিচালনা করার ব্যাপারে মানে উপযোগী না বা তারা চাচ্ছে না, এটা বলছি। তার মানে এই না যে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড চালু হবে না। ডেস্টিনি 2000 লিমিটেড চালু করার জন্য যত দূর যাওয়া লাগে আমরা করে যাব এবং করার চেষ্টা করবো এবং করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এটা আগে বলে নিলাম, মানে ডেস্টিনি বন্ধ করবো না। আর লাস্টলি একটা কথা বলবো, আমি হয়তো অনেক জায়গায় সমালোচনা করি, বিশেষ করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে সমালোচনা করি অনেকের যারা ডেস্টিনির বিরুদ্ধে কথা বলে বা কাজ করছে, বিশেষ করে D2 গ্যাস্ট্রিয়ার্স বা আদার্স যেগুলো করতেছে লামসাম, তাদেরকে বলি তো তাদের কথা বাদ, কারণ তাদের এই ইমোশনটা কখনোই আসবে না ডেস্টিনির ইমোশনটা। কারণ তারা ডেস্টিনির যদি কেউ থেকেও থাকে হয়তো খুব একটা রুট লেভেলে ছিল, হয়তো কোনো লেভেল করে নাই, সামথিং কেবল জয়েন করছিল এরকম। আর কিছু সিনিয়র আছে যারা সুবিধাভোগী, মানে পূর্ববর্তী কোনো একটা সময় তারা বড় একটা অ্যামাউন্টের সুবিধা নেওয়ার কারণে বাধ্য হয়ে তারা এখন এই কাজগুলো করতেছে। তো আমি রফিকুল আমিন স্যারকে আজকে এই প্রোগ্রামের ব্যাপারে অনুরোধ করব
যদিও তার কাছে এখন আর অনুরোধ করতে ইচ্ছা করে না, তারপর অনুরোধ করবো, আপনি আমাদের বয়োজ্যেষ্ঠ, আসলেই বাবা তুল্য, আসলেই গুরু এবং সম্মানিত ব্যক্তি। এত কিছুর পরেও কেন যেন ভিতরে একটা জায়গা মানে একটা সফট কর্নার রয়ে গেছে আপনার জন্য, এত কিছুর পরেও। আমি বলবো আপনি একবার ঠান্ডা মাথায় ভাবেন, ভেবে আপনার 45 লক্ষ সন্তানের কাছে ফিরে আসেন। আপনি যে সম্মানটা আশা করতেছেন রাজনীতি থেকে, তার থেকে 100 কোটি গুণ বেশি সম্মানিত হবেন এই জায়গা। কারণ বাংলাদেশের অনেক রাজনীতিবিদরে বিশ্বের অনেকেই চেনে না, বাংলাদেশের অনেক রাজনীতিবিদকে বিশ্বের অনেকেই চেনে না, বাট বিশ্বের অনেক নেটওয়ার্কার এমএলএম কারীদেরকে আমরা চিনি। যদি উনি, যেহেতু দক্ষিণ এশিয়ার নেটওয়ার্কার বলা হয়, তাহলে উনি যদি এই প্রসেসটা কন্টিনিউ রাখে, তাহলে ওয়ার্ল্ড তাকে চিনবে, জানবে এবং শ্রদ্ধা ভরে জানবে। তা আমি রফিকুল আমিন স্যারকে বলবো, স্যার আমাদের সমালোচনার সম্মুখীন আর হবেন না, আমরা চাই না আপনাদের কার কোনো খারাপ কথা বলতে। বলি একদম যখন অতিষ্ঠ হয়ে যায়, যখন দেখা যায় কি আজকে বাজার নাই, আজকে ঘরে মেয়ের স্কুলে যাওয়ার রিক্সা ভাড়া দিতে পারি না, তখন রাগ ওঠে, তখন মনে মনে আপনাকে একটা গালি দিই, এবং তখন মনে হয় যে ফেসবুকে একটা লিখি যে আপনি আর কত বাটপারি করবেন, আর কত চিটারি করবেন, এগুলো লিখতে ইচ্ছা করে। কিন্তু তারপর আপনার নামের পাশে ট্যাগ গুলো, এত কিছু পর ট্যাগ গুলো দেই নাই। অনুরোধ করবো আপনি ফিরে আসেন, আমি অনুরোধ করবো রফিকুল আলম স্যার আপনি ফিরে আসেন, আপনার একদম মাথায় এই মাথায় মুকুট করে রেখে দেবো আপনাকে। আর যদি সত্যি আপনি না আসেন, তাহলে স্টেট কাট, এই আসবো যাবো এই নাটক বন্ধ করে একবার স্টেট বলে দেন, আমি ডেস্টিনি 2000 লিমিটেড আর নাই। তারপর বাকিটা কি করতে হয় সেটা আমরা বুঝবো, কি করা লাগে, ভালো না মন্দ কি করবো সেটা সময়ের কাজে সময় করে দেবো ইনশাল্লাহ। এটুকু আমার কথা। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ মিরন ভাইকে ওনার শেষ কথাগুলো বলবার জন্য। অনেক সুন্দর কথাগুলো বলেছেন। তো এখানে আসলে আমারও কথা ওইটাই যে রফিকুল আমিন স্যার ওনার জায়গাতেই থাকবেন। উনি যদি যে বিষয়গুলো নিয়ে উনি এখন আছেন করছেন, সেই বিষয়গুলো নিয়ে থাকলে উনি কিন্তু প্রথমত হচ্ছে উনি সুস্থ থাকবেন না, উনি দিন দিন আরও অসুস্থ হয়ে যাবেন, এবং উনি শুধু শারীরিক অসুস্থ হবেন না, উনি মানসিক অসুস্থ হয়ে যাবেন। এরকম একটা ব্যাপার কিন্তু ঘটছে অলরেডি, তাই না? তো আমরা একদম শেষের কথাগুলো আমরা শুনবো আমাদের আসাদুজ্জামান দিবু ভাইয়ের কাছ থেকে। দিবু ভাই, আপনি একটু বলেন। ধন্যবাদ ভাই। একটি কথা আমরা মানে বুঝি বা জানি যে আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে যে মানুষ যখন আছাড় খায়, মানে আপনি যখন পিছিল মাটি দিয়ে হাঁটবেন, মানুষ যে জায়গাটায় আছাড় খায় আপনি দেখবেন সেটা শিশু হোক, বয়স্ক হোক, জ্ঞানী হোক, মূর্খ হোক, সে কিন্তু ওই জায়গাতেই আবার উঠে দাঁড়ায়, ওখান থেকেই তার ওঠার চেষ্টা করে বা ওই জায়গাটায় সে উঠে দাঁড়ায়। কিন্তু আমার আফসোস, আমার দুঃখ, বা আমি এমন একজন নেটওয়ার্কারের অধীনে বা নেটওয়ার্কারের অধীনস্থ হয়ে আমি এই ব্যবসাটায় দীক্ষা পেয়েছি। সেই গুরু যেখানে আছাড় খেয়েছে, সেই আছাড়টা উনি ওখানে থেকে না উঠে তিনি অন্য জায়গা দিয়ে ওঠার চেষ্টা করতেছে। আমি এটা বলবো আপনাকে যে ডেস্টিনির মাধ্যমে উনি ওনার ইমেজ বলেন, ওনার ক্ষতি বলেন, ওনার যত রকমের ডুবন্ত বলেন, সবকিছু কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডের মাধ্যমে বা ডেস্টিনি নেটওয়ার্ক মার্কেটিং বা এমএলএম এর কারণে। তো উনি এমএলএম কে দিয়ে না জেগে এখানে না উঠে উনি কোথায় উঠতে পারবে ভাই? রাজনীতি সেটা তো অন্য একটা জায়গায়, সেখানে আরো বেশি এখানে আপনার সুইং হয়, এখানে আপনার অনেক গুগলি আসে, এখানে অনেক রকমের মিথ্যা আসে, প্রহসন আসে, এখানে অনেক হটকারিতা আসে, এখানে অনেক দেখা যাচ্ছে যে সকালে আপনি যার সাথে আপনি জোট করতেছেন, বিকেলে তার সাথে আপনার মুখোমুখি শত্রুতে পরিণত হয়ে যাচ্ছেন। তো নেটওয়ার্ক মার্কেটিং যেখানে কোনো শত্রুতা হয় না, আপনি যাকে আজকে জয়েন করা আছেন সে সারা জীবন আপনার জন্য ডাউন লাইন। রফিকুল আমিনের, মোহাম্মদ হোসেন স্যার, মেজবাউদ্দিন স্বপন এবং গোফরান স্যার, তারা আমরা যতই নেটওয়ার্ক মার্কেটিং যেখানেই যাই, আজকে 2012 সালে যতজন মানুষ ডেস্টিনিতে জয়েন করছে তারা বাংলাদেশের না, বিদেশে যত বড় বড় নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির মালিক হোক না কেন, তাদেরকে রফিকুল আমিনকে গুরু হিসেবেই মনে করতে হবে। তাকে কিন্তু রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন, মেজবাউদ্দিন স্বপন এবং এই যে গোফরান স্যার, এদেরকে কিন্তু গুরু হিসেবে মনে করতে হবে ভাই। এটা আমিও মনে করি। নেটওয়ার্ক মার্কেটিং এ না আসলে আমি আজকে আপনার সাথে বসে কথা বলতে পারতাম না, কারণ আমার নেটওয়ার্ক মার্কেটিং ডেস্টিনি রফিকুল আমিন সাহেবের ট্রেনিং আমাকে মোটিভেট করছে, আমাকে শিখাইছে আমি কিভাবে আমার লাইফ গঠন করবো, আমি কিভাবে মানি ম্যানেজমেন্ট করবো, আমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবো। তো সুতরাং আমি রফিকুল আমিন স্যারকে একটাই কথা বলবো যে স্যার, যা হয়েছে আপনি আমাদের গুরু, এতে কোনো সন্দেহ নাই। আমাদের নেটওয়ার্ক মার্কেটিং শিখাইছেন, আমাদেরকে ভীষণ স্বপ্ন দেখাইছেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আমরা আপনার সন্তান হিসেবে বলি যে আপনি যে লাইনে হাঁটতেছেন সেটা আসলে আপনার জন্য সঠিক লাইন না। নেটওয়ার্ক মার্কেটিং ডেস্টিনি আপনার জন্য সঠিক লাইন। তবে সেক্ষেত্রে আপনাকে যেই জায়গাটা করতে হবে সেটা হচ্ছে আপনার যারা শিষ্য তাদেরকে এখন স্পেস দিতে হবে। আশরাফ ভাইকে আমি দেখছি, দেখেন
এত কিছুর পরেও আশরাফ ভাইকে রফিকুল আমিন স্যার এত বকা দেয়, এত কিছু করে, এত রকমের তাকে মানে প্রাণ নাশেরও অনেক সময় হয়ে আসছে, মানে উপক্রম হয়েছে। সেখানে থেকেও আজকে যদি আশরাফ ভাইকে রফিকুল আমিন স্যার বলে যে আশরাফ আমি কিছু জানি না, তুমি আগামী সপ্তাহ থেকে নেটওয়ার্ক মার্কেট ডেস্টিনি স্টেটমেন্ট চালু করো, এর বাধা যে হবে আমি তাকে দেখবো। দেখেন এই একটা মেসেজ, উনি যদি শুধু এইটা বলে যে ডেস্টিনি স্টেটমেন্ট আগামী 1 তারিখ থেকে চালু হবে, যে বাধা হয়ে দাঁড়াবে আমি তাকে দেখবো। আজকে এই যে আরজিসি আবেদন ফেরত দিছে, এটা কিন্তু পরাজয় কি আশরাফুল আমিনের? পরাজয় তো রফিকুল আমিন স্যারের। আশরাফ ভাই হয়তো প্রসেস করে এটা জমা দিয়েছেন, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর লাইসেন্সটা হয় না, ডেস্টিনি লাইসেন্স অনুমোদন পায় না আরজিসি থেকে। এটার পরাজয় কি রফিকুল আমিনের না? এটা কি পরাজয় কি বোর্ড পরিচালকদের? এটার পরাজয় কি প্রশান্ত ভূষণ বড়ুয়ার? নো, এটার পরাজয় হচ্ছে মোহাম্মদ রফিকুল আমিনের পরাজয়। নেটওয়ার্ক মার্কেটিং এর যিনি সূর্যোদয় দেখাইছেন, নেটওয়ার্ক মার্কেটিং এর যিনি দুপুরের তপ্ত রোদ দেখাইছেন, আজকে পরন্ত বেলায় তাকেই চন্দ্র উঠাতে হবে। তারই উচিত ছিল চন্দ্রটা উঠাই দেওয়া, যে তোমরা পারো নাই, আমি রফিকুল আমিন দেখাই দিছি যে ডেস্টিনির লাইসেন্স কিভাবে ডেস্টিনি পায়। সুতরাং এখানে সে তার এই যে দেখেন কতগুলো বিষয় আছে, জায়গাগুলোতে তো লিডারশিপের ঘাটতি আছে। আমি ওনাকে লিডারশিপ শিখাবো না, তবে একটা জিনিস আমার কাছে কষ্ট লাগে যে এই জায়গাগুলোতে উনি ওনার পদবি বা ওনার যে সম্মান সেগুলোতে কিন্তু উনি প্রতিষ্ঠিত হতে পারতেন, যে জায়গাগুলোতে উনি করতেছেন না। আজকে আমি ওনাকে বিনীত অনুরোধ জানাবো, স্যার আপনি আমাদের বয়োজ্যেষ্ঠ, আপনি যাই করছেন এটা আপনার যেহেতু সাজা হয়েই গেছে, 12 বছর সাজা খাইতে আসছেন, আপনার নাকের উপরে 1 ইঞ্চি পানিও যেটুকু আর 22/7 পানি একই সমস্যা। আপনি তো দোষী, আপনার পিছনে তো লাগছেই, আপনি জেল খাটা আসামি। সমস্যা কি? আপনার যদি কোনো দুর্নীতির বেরো হয় বা কোনো হয়েই থাকে, সেগুলো আমরাও তো এখানে অবশ্যই দেখবো বা দেখতে পাবো, যে সমস্যা নাই। এই জায়গাগুলোতে আমরা অনেকটা কনসিডারেশনের মধ্যে নিয়ে আসবো, আমরা সেখানে আন্দোলন করব, সেখানে আপনাকে সেভ করার জন্য আবার বুক করতে দেবো, যে সময় আমরা 2012 সালে যেভাবে আমরা বুক করতে দিয়েছিলাম। আমরা কি দেই নাই সেই সময়? আমরা কি রমনায় আন্দোলন করি নাই? পুলিশের গরম পানি আমরা খাই নাই? লাঠির বাড়ি খাই না? সমস্যা কি? আমরা আপনাকে আবার বাঁচানোর জন্য আবার আন্দোলন করব। সুতরাং এখানে আমি একটাই কথা বলবো যে সঠিক পথ সঠিক জায়গা থেকে শুরু করতে হবে। তো ধন্যবাদ শামীম ভাইকে, আজকে আমাকে আপনার মাধ্যমে আপনার এই ডিটুকে ব্যাকগ্রাউন্ডের শুভকামনা করি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আপনার মাধ্যমে আমরা আমাদের বক্তব্যগুলোকে আমাদের বিনিয়োগকারীদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমার কথার মধ্যে যদি কোনো রকমের কারো ব্যক্তিগত আক্রোশের কারণ হয়ে থাকে, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। কারণ হচ্ছে আমিও চাই ডেস্টিনি 2000 চালু হোক, মানুষের বিনিয়োগ ফেরত পাক, আমরা আমাদের সেই পুরনো সম্মানটুকু ফেরত পাই, এটাই আমার একমাত্র কামনা। সেটা যেই আসুক, ডেস্টিনি চালু করার জন্য যে কাজ করবে আমি তার সাথে কাজ করব, এর কোনো ব্যবসায় ঘটবে না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ শামীম ভাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ জনাব আসাদুজ্জামান দীপু ভাইকে। অনেক লোমহর্ষক কিছু কথা উনি বলেছেন। বিলিভ মি, আসলে এই কথাগুলো বললে যে সমস্ত মানুষের মধ্যে বিবেকবোধ কাজ করে, যে সমস্ত মানুষের মধ্যে মানবতা কাজ করে, সেই সমস্ত মানুষ স্থির থাকতে পারে না, তাদের পশম, যেমন আমার পশম দাঁড়িয়ে গেছে কিন্তু উনি যে কথাগুলো বলেছেন। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা কোথায় অবস্থান করছি। এই যে আমরা কতদিন বাঁচবো, একজন মানুষের কত টাকা লাগে, কত ক্ষমতা লাগে আমি জানি না। আসলে এখানে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি, দেখতে পারতেছি যে 45 লক্ষ মানুষ কাতরাচ্ছে একটা কাজের জন্য, তাদের বিনিয়োগটা ফেরত পাওয়ার একটা নিশ্চয়তা পাওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমরা এতটুকু দিতে পারছি না, এটা কেমন না? এটা খুবই কষ্টের একটা বিষয়। সব কিছু মিলিয়ে আমরা আমাদের ডিটুকে ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠান থেকে চেষ্টা করছি আমাদের মেসেজগুলো সবাইকে দেওয়ার জন্য, আমরা 45 লক্ষ মানুষের পাশে থাকবার জন্য, আমরা 45 লক্ষ মানুষের কথাগুলোকে প্রচার করার জন্য। আমি রিকোয়েস্ট করছি সকল ভাইকে, বোনকে, আপনারা দয়া করে আমাদের এই প্রোগ্রামটা সবার মাঝে শেয়ার করে দিন, বেশি বেশি শেয়ার করুন, তাহলে তাদের কাছে গিয়ে পৌঁছবে কথাগুলো, তারা শুনতে পারবে, তারা জানতে পারবে। অনেকে জানেও না কিছু যে কি হয়েছে না হয়েছে,
জানার সুযোগটা অন্তত করে দেন তাদেরকে, এই রিকোয়েস্টটা আপনাদের কাছে থাকলো। পাশাপাশি আজকে D2K ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠানে অতিথি হয়ে যারা আসছেন, বিশেষ করে আসাদুজ্জামান দীপু ভাই, অনেক জেন্টেলম্যান, অনেক রিসার্চ করেন এমন একজন ব্যক্তি। পাশাপাশি আমাদের মিরন খান ভাই, সম্মানিত PhD, এবং উনি জীবনে অনেক কষ্ট করেছেন শুধুমাত্র ডেস্টিনি 2000 লিমিটেড বন্ধ হয়ে যাওয়ার কারণে। বহু মানুষ ওনার মাধ্যমে বিনিয়োগ করেছে। উনি একজন লিটারেট পারসন, অনেক শিক্ষিত একজন পারসন হয়ে তিনি গাড়ির হেল্পারিং করেছেন। তারপরে উনি কি বলে সিঙ্গারা চমুচা বিক্রি করেছেন, রাস্তার ধারে বসে হকারি করেছেন। এতগুলো কাজ, এতগুলো বিষয় ওনাকে দিয়ে শুধু বলছি না, আমি নিজেও দেখেছি ঢাকা শহরে অনেক PhD-কে রিক্সা চালাতে এবং গাড়ির মধ্যে হকারি করতে। অনেকে মুখ বেঁধে মাথার মধ্যে ক্যাপ লাগিয়ে এই ধরনের কাজগুলো করছে। এটা তো করেছে তারা বেঁচে থাকার জন্য, অনেকে তো বেঁচেও থাকতে পারে নাই। আমার চোখের দেখার মধ্যে অনেকে ছিল যারা নির্যাতনের শিকার হয়ে মারা গেছে, দুঃখে, কষ্টে, ক্ষোভে, মানুষের যন্ত্রণায় তারা নিজেকে আর বাঁচিয়ে রাখতে পারে নাই। তাহলে আমরা চেষ্টা করছি শুধুমাত্র আপনাদেরকে সেই কথাগুলো বলার জন্য, বোঝাবার জন্য, যারা নেতৃস্থানীয় জায়গায় আছেন, যারা প্রশাসনিক জায়গায় আছেন, যারা ডেস্টিনির হাল ধরার জন্য কাজ করছেন, একদম রফিকুল আমিন থেকে শুরু করে যারা আছে, মোহাম্মদ হোসেন স্যার, গোফরানুল হক স্যার, তারপর সাইদ স্যার, স্বপন স্যার, তারপর আশরাফ ভাই সহ, এবং আরও বোর্ড ডিরেক্টর যারা আছেন, শেয়ার হোল্ডার যারা আছেন, ডায়মন্ড যারা আছেন, সবাইকে বিনীত রিকোয়েস্ট করছি আমরা সবাই একসাথে আসি। অন্তত এতটুকু আমরা সাপোর্ট দিই যে সাপোর্টের মাধ্যমে ডেস্টিনি 2000 লিমিটেড ঘুরে দাঁড়াবে। মানুষের অন্তত আমরা যে একটা আমরা যে লায়াবিলিটি নিয়েছি, আমরা যে মানুষকে স্বপ্ন দেখিয়েছি, আমাদের কথা শুনে যে মানুষ যে ইনভেস্ট করেছে, অন্তত মরে গেলেও আল্লাহকে বলতে পারবো যে আমরা শেষ মুহূর্তেও চেষ্টা করে আসছি। আমার তো কোনো চেষ্টা না, শুধু এখন যে সুযোগটা সৃষ্টি হয়েছে, এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে পারি একবার, আমার বিশ্বাস গত 12 বছরে যা হয়নি, গত 24 বছরে, 25 বছরে যা হয়নি, তার চাইতেও অনেক বড় বড় কিছু হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। তো আমরা সবাই, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, এবং আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ডেস্টিনি 2000 লিমিটেডকে আবার পুনরুজ্জীবিত করে সামনের দিকে বীর দর্পে সারা ওয়ার্ল্ডে আমরা যেন সেই বিজনেসটা করতে পারি, সেই তৌফিক দান করুক। পাশাপাশি সকল বিনিয়োগকারী সকল টাকা পাওয়ার সুযোগ সৃষ্টি করে দিক, এবং যাদের বিরুদ্ধে মামলা আছে সকল মামলাগুলো যেন আল্লাহ প্রত্যাহার করে নেওয়ার ব্যবস্থা করে দেন। এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামটা দেখার জন্য। এবং আমাদের এই প্রোগ্রামে যদি আপনারা কথা বলতে চান, মনে করেন যে আমরা আমাদের কথাগুলো আপনাদের বিপক্ষে বলছি বা রং বলছি, দয়া করে আমার সাথে যোগাযোগ করেন। আমাদের অনুষ্ঠানে আপনি কথা বলতে আসেন, আপনাকে সুযোগ করে দিব। আবারও রিকোয়েস্ট করছি, বেশি বেশি করে আমাদের এই প্রোগ্রামটা সবার মাঝে শেয়ার করে দিন, সবাই যেন আমাদের এই কথাগুলো জানতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো থাকবেন। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।